আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9 এর বাচ্চা লোক। স্পেশালি যেই মানুষরা হচ্ছে কমার্সে পড়াশোনা করছো বা আর্টসে পড়াশোনা করছো, তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আছে যেটার নাম হচ্ছে সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স। সাধারণ বিজ্ঞান আমরা মূলত ছোট ক্লাসগুলোতে পড়ে আসি। সো এরপরে যখন আমরা 9-এ এসে বিভিন্ন মেজরের দিকে আমরা ভাগ হয়ে যাই, সায়েন্সের দিকে চলে যাই, কমার্স আর্টসের দিকে চলে যাই। তো সায়েন্সের স্টুডেন্টরা যেটা করে যে ওরা একসাথে 3টা ব্রাঞ্চ ওদের জন্য ওপেন হয় বা ওদের সাথে ম্যাথ থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে। সো ওই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বেশিরভাগ ইম্পর্টেন্ট কথাগুলো যা যা আমাদের সাধারণ জ্ঞানের মতো আমাদের জানা উচিত। আজকের ক্লাসটা আমি করার সময় তোমরা দেখবা যে আমাদের অনেক বেশি মনে হবে যে আমি আসলে বেসিক নলেজ সম্পর্কে জানতেছি, যেই নলেজগুলো আমার প্রাত্যহিক জীবনে আমি কাজে লাগাচ্ছি। লাইক কোন জায়গায় আমার ঘূর্ণিঝড় হইতে পারে বা টর্নেডো হইতে পারে, সমুদ্রের তখন কি অবস্থা হয়, এইটা একটা কোয়েশ্চেন হইতে পারে। বা আমি একটা পাহাড়ি রাস্তা ধরে উঠছি, সো এই পাহাড়ি রাস্তার মধ্যে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করব যাতে আমরা ওয়াইড রেঞ্জে ডান পাশেও গাড়ি চলতেছে, বাম পাশেও গাড়ি চলতেছে, বা গাড়ির মাক, এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পারি। সো দিজ আর অল জেনারেল থিংস, জেনারেল সায়েন্স। সো হ্যাঁ, এই জেনারেল সায়েন্স ক্লাসে আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে আমরা মূলত 4টা চ্যাপ্টার পড়বো। এই 4টা চ্যাপ্টারের ভিতরে নামগুলো যদি আমি একটু ছোট করে বলি, আমাদের 3টে চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারগুলো অনেক বেশি মাত্রায় হচ্ছে ফিজিক্স ওরিয়েন্টেড, পদার্থবিদ্যা রিলেটেড। তার মধ্যে আছে বল, ফোর্স, খুব ফান্ডামেন্টাল একটা জিনিস। এরপরে আছে তড়িৎ এবং এরপরে আছে আলো। সো আমরা আলোটা পড়বো শুরুতে, এরপরে বল পড়বো, এরপরে তড়িৎ পড়বো। আর আরেকটা যে এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা মোর লাইকলি এই আমার এটাকে বলতে ইচ্ছা হয়েছে দুর্যোগের ঘন ঘটা। মানে ব্যাপারটা এরকম, চ্যাপ্টারটার নামই হচ্ছে দুর্যোগের সাথে বসবাস। আমার একটু অপছন্দই হয়েছে, লাইক লাইক ওয়াই দুর্যোগের সাথে বসবাস কেন? চলুন দুর্যোগ মোকাবেলায় কি কি করতে হবে জানি, আসুন দুর্যোগকে জানি এবং মোকাবেলা করি। এই লাইনটা সুন্দর কিন্তু, আসুন দুর্যোগকে জানি ও মোকাবেলা করি। সো ক্লাস 9-এর যে স্টুডেন্টরা কমার্সে পড়ছো এবং আর্টসে পড়ছো, তোমাদের জন্য আমরা আমাদের এই ইউটিউব প্লে লিস্টে বিজ্ঞানের সবগুলো চ্যাপ্টারের উপরে আমরা আলাদা আলাদা করে ক্লাস দিচ্ছি। এর আগেও বা এর সাথেও 1-2টা ক্লাস অন্যান্য পার্টেরও আপলোড হয়ে হচ্ছে। সো আশা করি তোমাদের বিজ্ঞান পরীক্ষার জন্য তোমরা একটা কমপ্লিট ফাটাফাটি ভালো প্রস্তুতি নিতে পারবা। চলেন আমরা শুরু করি। সো আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করতে যাচ্ছি। আমাদের প্রোগ্রামটাই যেহেতু হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা চাই এমসিকিউ কারেক্ট করতে। আমাদের বার্ষিক পরীক্ষা আছে সামনে, এবং এই ক্লাসগুলো আস্তে আস্তে আমাকে আমার এসএসসি পরীক্ষার জন্যও অনেক বেশি হচ্ছে এনরিচ করবে। সো পুরো বইটা যদি ভালোভাবে পড়া থাকে তাহলে ভালো। যেমন ধরো, মানে শুধু যে সাধারণ জ্ঞান আছে এরকম না, আলো চ্যাপ্টারের ভিতরে কিছু ম্যাথ আছে যেখানে তোমাকে এই যে আমি চশমা পরে আছি, লেন্স। তো এখন এই যে আমি লেন্সটা ব্যবহার করছি, এই লেন্সটা আসলে কি ধরনের কাজে লাগে, তার আগে জানতে হবে আমার চোখে আসলে কোন ধরনের ত্রুটি আছে। তো আমি কি দূরে দেখি না নাকি কাছে দেখি না? তাহলে এই ত্রুটি সমাধান করার জন্য আমার কি একটা উত্তল লেন্স ব্যবহার করতে হচ্ছে নাকি একটা অবতল লেন্স ব্যবহার করতে হচ্ছে? সো এইটুকু পর্যন্ত নলেজ, ইনফরমেশন জানা। এরপরে আমাকে সূত্রের প্রয়োগ করতে হবে। আমাকে হয়তো এই লেন্সটার জন্য ফোকাস দূরত্ব দেওয়া আছে, এই লেন্সটার ক্ষমতা বের করতে বলবে, বা লেন্সের সামনে কোনো একটা বস্তু আছে, ওর বিম্বটা কোথায় গঠিত হবে সেটা বের করতে বলবে, বিম্ব বাস্তব হবে অবাস্তব হবে। সো ম্যাথমেটিক্যাল অনেক ফাংশনস আছে। ইভেন আমরা যখন তড়িতের চ্যাপ্টারটা পড়বো, প্রাত্যহিক জীবনে তড়িতের ব্যবহার, সো ওখানে ব্যবহার রিলেটেড অনেক কথাবার্তা আছে, বাট তার সাথে ছোট ছোট কিছু সার্কিটও আমাদের সলভ করতে হয়। সো সার্কিটের ভিতরে রোধগুলো সিরিজে আছে না রোধগুলো প্যারালালি আছে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু দেখো আমরা আজকের এই একটা ক্লাসে আলোচনা করব। সো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব এই চ্যাপ্টারগুলো সম্পর্কে মোটামুটি ভালো ধারণা নিয়ে তারপরে তুমি এই ক্লাসটা দেখো, এবং তোমার যদি ক্লাসটা করে মনে হয় ক্লাসটা করে তুমি উপকৃত হয়েছো, তাহলে তুমি তোমার ফ্রেন্ডদের সাথেও ক্লাসটা শেয়ার করো। থ্যাংক ইউ। লেটস স্টার্ট এভরিওয়ান। আমরা শুরু করতে চাচ্ছি দেখতে হলে আলো চাই। ছোটবেলা থেকে আমার ধারণা ছিল আমাদের চোখটা হচ্ছে আসলে টর্চ লাইটের মতো, আমার চোখ থেকে আলো গিয়ে কোনো একটা বোর্ডের উপর গিয়ে পড়ছে, আমি বস্তুটাকে দেখতে পাচ্ছি। সো আস্তে আস্তে পড়াশোনা করেছি, জেনেছি এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জেনেছি আলো কোনো একটা উৎস থেকে আসে, সেটা হইতে পারে সূর্য মামা, সেইটা হইতে পারে আমার বাসার টিউব লাইট, রুমে অনেক লাইট আছে। সো সেই লাইট থেকে আলো গিয়ে কোনো বস্তুর উপর পড়ে, এরপরে সেই আলোটা আমাদের চোখে এসে পড়লে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। সো আলোর অনেকগুলো ঘটনা আছে। বড় হইলে যদি সায়েন্স নিয়ে টুকটাক আগ্রহ থাকে, জানেন আলোর 6টা ঘটনা আছে। তো আমরা মূলত 2টা ঘটনা নিয়ে, যেগুলো একদম বেসিক প্রাইমারি প্রাত্যহিক জীবনে আমরা ডেইলি দেখি, প্রতিফলন, প্রতিসরণ, এগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। সো চলেন আমরা এখান থেকে একটু দেখি কোনটি নিরাপদ ড্রাইভিং এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞান, শুধু সামনে তাকানো না,
আশেপাশে খেয়াল রাখা, বেসিক্যালি চতুর্দিকে খেয়াল রাখাটাই জরুরি। এবং এর জন্য বেসিক্যালি যখন আপনি ড্রাইভিং করবেন তখন আপনার মিনিমাম 3টা মিররে আপনার আসলে চোখ থাকা উচিত, আপনি যখন কোনো একটা টার্ন নিচ্ছেন, ঘুরাচ্ছেন, ঠিক আছে? তো এইটুকু বেসিক নলেজ থাকা উচিত। এইটা খুব আধ্যাত্মিক হয়েছে, নড়াচড়া না করা ভাই। হ্যাঁ, গাড়ি চালাবো কেমনে, রোবোকপ হয়ে যাবো আমি। আচ্ছা, পিছনে তাকিয়ে দেখা, আধ্যাত্মিক ব্যাপার। এটা হইতে পারে নিরাপদ ড্রাইভিং না, মানে আনন্দময় ভ্রমণ। সো আনন্দময় ভ্রমণ আপনি যেদিকে ইচ্ছা দেখেন। সো শুধু সামনে তাকানো অবভিয়াসলি ইজ নট অ্যান অপশন, এটা তো অপশন হইতেই পারে না। পেছনে তাকিয়ে দেখা তো প্রচন্ড হাস্যকর। সো আশেপাশে খেয়াল রাখা ইজ লাইক, আমার কাছে মনে হয় যে মোস্ট লাইকলি 3 দিকে খেয়াল রাখেন বা 4 দিকেই আপনি খেয়াল রাখেন, ঠিক আছে? যত বেশি 3 দিক বা 4 দিকে আপনি হচ্ছে খেয়াল রাখেন। সো এই হচ্ছে আপনার আশেপাশে খেয়াল রাখা, এটাই মোস্ট প্রবাবলি অ্যান্সার। সো সবসময় এখানে একটা জিনিস আমি একটু বলি, আমরা পড়াশোনার তাগিদে অনেক সময় হয়তো বা কোনো ধরনের সহায়িকা বইয়ের হেল্প নিয়ে থাকি, অনেক প্রকাশনা প্রতিষ্ঠানেরই হইতে পারে। সো সব দিন সবসময় এই বইগুলাতে যে কারেক্ট অ্যান্সার দেওয়া থাকবে এরকম কিন্তু না। ইভেন এরকমও হইতে পারে যে আমি হয়তো বা ক্লাসের ভিতরে কোনো একটা ইনফরমেশন একটু আলাদা করে ভুল হয়ে গেছে বা আমার স্লাইডে ভুল থাকতে পারে, ঠিক আছে? সো ভুল অ্যাকচুয়ালি হইতেই পারে। সো কোনো কনফিউশন থাকলে ভাই আজকের তারিখে আমরা অনেক অ্যাডভান্স, আমরা গুগল করতে পারি, আমরা যে কোনো এআই চ্যাটবটকে আমি হচ্ছে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারি যে এটা কি হবে, সো আমাকে একটা অ্যান্সার জানাবে। বাট সবচেয়ে ভালো হচ্ছে গুগল করেন, ঠিক আছে? আচ্ছা, সো গাড়ির পিছনে পিছানোর দরকার হলে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হয়? মাত্রই বললাম 3টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হয়, কোনো দিকে দেখারই দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়? সো পাহাড়ি রাস্তার বাঁকে মনে রাখেন অনেক ওয়াইড ভিশন দেখতে হয়, বাঁক কোথায় আছে, গাড়ি কোথায় আছে, সাইডে কি, ঢাল কোথায়, পড়ে যাব নাকি, লা। সো আমাকে কি করতে হয়, আমাকে আসলে একটা উত্তল দর্পণ ব্যবহার করতে হয়। সো উত্তল লেন্স, অবতল লেন্স, গলীয় দর্পণ, সমতল দর্পণ। সো হ্যাঁ, এইটা অ্যান্সার, গলীয় দর্পণটা অ্যান্সার। বাট আমি যদি আরো স্পেসিফিকলি বলি ভাই, এখানে অ্যান্সার হবে হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণটা কি বাবু? উত্তল দর্পণটা হচ্ছে কনভেক্স মিরর। উত্তল দর্পণ হচ্ছে কনভেক্স মিরর। সো হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্সার, মনে রাখবেন, ঠিক আছে? গাড়ির আয়নায়, যে কোনো গাড়ির আয়নায়, আপনারা অনেকেই সামনে গিয়ে গাড়ি ঘোড়া কিনবেন, তারপর আমাকে বলবেন যে ভাইয়া ওই যে আপনার ইউটিউবে ক্লাস করছিলাম, চলেন আপনাকে গাড়িতে করে মাওয়া ঘুরাই নিয়ে আসি, ঠিক আছে? আমি বললো হ্যাঁ চলো, হ্যাঁ মজা হবে অনেক। সো গাড়িতে রিয়ার ভিউ মিরর ইউজ করা হয়, আমরা সাইড ভিউ দেখানোর জন্য। ডানে একটা মিরর থাকে, বামে একটা মিরর থাকে, ওই পাশে আর এইখানে একটা মিরর থাকে সামনে ড্রাইভারের কোনাকুনি, যেটাতে হচ্ছে পেছনের ভিউ দেখা যায়। সো এই হচ্ছে 3টা মিরর। সো এই মিররগুলাই, সাইড মিররগুলাই সবসময় হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার হয়। সমস্ত দর্পণ রিয়ার ভিউ মিররে উত্তল দর্পণ, ঠিক আছে? আচ্ছা, পাহাড়ি রাস্তা, এই যে গলীয় দর্পণ হলো। তো পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কি ব্যবহার করা হয়? একই জিনিস, আবারও কি হবে? উত্তল দর্পণ, অবতল, একই জিনিস বারবার কেন দেখতেছি? গলীয় দর্পণ। ওয়াইটা গলীয় দর্পণ, আমি এইটা বারবারই একই কোশ্চেন বারবার করছি। উত্তল দর্পণ, আমরা একটু ফার্স্ট আগিয়ে চলে যাই, উত্তল দর্পণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে কি, পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে খাড়া করিয়ে রাখা হয়? তো এইটাও কি হবে? এইটাও হবে হচ্ছে উত্তল দর্পণ, এটাও হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা, এখানে গলীয় দর্পণ দেওয়া আছে, এখানে দেখো এইটা ভুল করেছে, গলীয় দর্পণ হবে না। বেসিক্যালি গলীয় দর্পণই তো সব। গলীয় দর্পণকে আমরা হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। আপনারা যারা বইপত্র পড়েছেন ভালো করে নিশ্চয়ই জানেন, এক ধরনের দর্পণকে আমরা কি বলছি? এক ধরনের দর্পণকে আমরা বলছি হচ্ছে উত্তল দর্পণ। সো উত্তলটা কি? উত্তলটা মাত্রই বলেছি, উত্তলটা হচ্ছে কনভেক্স। আর আরেকটা কি আছে বাবা? আরেকটা আছে হচ্ছে অবতল দর্পণ। সো অবতলটা কি? অবতলটা হচ্ছে কনকেভ, গুহা, পেটের মধ্যে ঢুকে যাবে। সো কনকেভের চেহারা কিরকম হবে? কনকেভের চেহারা হবে হচ্ছে এরকম, পেটের মধ্যে যেটা ঢুকে আছে, আয়নার এই পাশটা ওপেন, বস্তু এই পাশে থাকবে। আর উত্তল দর্পণের চেহারা কিরকম হবে? কনভেক্স, বের হয়ে থাকবে, ভুঁড়ি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের ওই যে অমুক ভাইয়ার মতো, বলা যাবে না, চাকরি থাকবে না, সরি। সো এই পাশে বস্তু থাকবে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে উত্তল দর্পণ। সো এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা ডেফিনেটলি হচ্ছে উত্তল দর্পণ। আর সকল উত্তল দর্পণই তো আসলে গলীয় দর্পণ। পৃথিবীতে যত উত্তল দর্পণ আছে সবাই গলীয় দর্পণ, আবার যত অবতল দর্পণ আছে সবাই তো গলীয় দর্পণ। গলীয় দর্পণকে আমরা 2 ভাগে ভাগ করছি। সো মোস্ট
অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, এই যে এইগুলো আমি ভুলের কথা বলতেছিলাম, এই যে বলতে বলতে একটা চলে আসছে, আরো এরকম আমরা হয়তো পাইতে পারি। সো সবসময় নিজের নলেজকে প্রায়োরিটি দিবেন, নিজের টেক্সট বইকে প্রায়োরিটি দিবেন সবচেয়ে বেশি, এবং যে জিনিসটা করবেন একটু ভাই, আপনি ইন্টারনেটে আপনি সারাদিন আমার ধারণা আপনি 3, 4, 6 ঘন্টা আপনি আজাইরা নষ্ট করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে, ফান পার্ট হুদাই আপনি ভিডিও স্ক্রল করতেছেন, মানে মানুষজনের আপডেট দেখতেছেন, নট এন্টায়ারলি নেসেসারি। তার চেয়ে আপনি আধা ঘন্টা গুগলে দেন, আপনি বিভিন্ন জিনিস সার্চ করে দেখেন, পড়েন, বা ইউটিউবে আপনি সার্চ করে ভিডিও দেখেন। আমরা এই জিনিসটা কম করি, আমরা সার্চ করে কিছু দেখি না যে আমার 5 জন পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরা হচ্ছে ফিজিক্স নিয়ে পড়ায়, বা ইনি হচ্ছে আপনারা ইকোনমিক্স পড়বেন, আই এম সরি আপনারা হিস্ট্রি পড়বেন। সো এই ধরনের আর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, সাইকোলজি পড়তে পারেন, আই লাভ সাইকোলজি। সো এই সাবজেক্টগুলো নিয়ে কে কোন দেশে কোন লেকচারার, প্রফেসর বা ফিলোসফার তারা একটা ভালো পডকাস্ট করছেন, তারা একটা কথাবার্তা বলছেন, সেইগুলো সার্চ করে দেখেন। তা না করে আপনি স্ক্রল করতেছেন, যা আসতেছে সামনে তাই দেখতেছেন। রে ভাই, আমি কি যা আসতেছে তাই দেখার কথা? আমি নিজের চয়েসে দেখার কথা। সো নিজের চয়েস ফিক্স করেন। আচ্ছা, আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কি ঘটনা ঘটে? আলোকরশ্মি বেঁকে যায়। আলোকরশ্মি কি হয়? এখানে আমি কি লিখছি আমি জানি না। আলোকরশ্মি কি হয়? আলোকরশ্মি হচ্ছে বেঁকে যায়। এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ। ধরে নিলাম এইটা হচ্ছে বায়ু মাধ্যম, এইটা হচ্ছে কাঁচ মাধ্যম। সো আলোক রশ্মি যদি কি হয়, আলোক রশ্মি যদি এই বরাবর আসতে থাকে, ওর এই দিক বরাবর চলে যাওয়ার কথা, যাইতে পারে না, ও কাছায় চলে আসে। সো এই হচ্ছে আপতন কোণ, এই হচ্ছে প্রতিসরণ কোণ, জানেন নিশ্চয়ই। আচ্ছা, কলম্বো ভাবে আপতিত না হয়ে, হোয়াট ইজ কলম্বো ভাবে? কলম্বো চলে যাব নাকি আমরা? শ্রীলঙ্কার রাজধানী ছিল না, এখন কি অবস্থা আল্লাহ মালুম। ছি ভাই, আপনার জেনারেল নলেজের এই অবস্থা নাকি? রায়হান ভাইয়ের ব্যাচে ভর্তি হন, শিখতে পড়াচ্ছে রায়হান ভাই। আচ্ছা, লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়, লম্বভাবে আপতিত হইতে পারে। সো নট ফিলিং ইটস রাইট। অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে। আলো সকল মাধ্যমেই সরল পথে চলে। আলো বাতাসেও সরল পথে চলে, পানিতেও সরল পথে চলে। সেই সরল পথ মাধ্যম চেঞ্জ করলে বাঁকায় যায়, কিন্তু এই যে কাঁচে ঢুকলো, এই পুরো রাস্তায় সে সরল পথে যাবে, আবার কাঁচ থেকে সে পানিতে গেল, আবার বাঁকায় যাবে, বাট মাধ্যমের মধ্যে সে সরল পথেই যায়। সকল মাধ্যমেই আলো সরল পথে চলে। আচ্ছা, মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়। এই যে সেই বিভেদ তল, এই যে উপরে হচ্ছে বায়ু মাধ্যম, নিচে হচ্ছে কাঁচ মাধ্যম। সো এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা কি বলছি? বিভেদ তল। দুইটা মাধ্যমকে আলাদা করেছে যেই তল, দুইটা মাধ্যম স্পর্শ করে আছে যেই তলের মধ্যে, সেটাকে আমরা কি বলছি? বিভেদ তল। তো হ্যাঁ, ফিলস লাইক এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে কি বলছে? বিভিন্ন রঙের জন্য প্রতিসরণাঙ্ক একই থাকে। ছি, তাইলে আর বিভিন্ন রং কেমনে হইলো, তাই না? বিভিন্ন রঙের জন্য প্রতিসরণাঙ্ক অবশ্যই কি হবে? বিভিন্ন রঙের জন্য প্রতিসরণাঙ্ক অবশ্যই ভিন্ন হবে। সো এটাও কারেক্ট না। সো হ্যাঁ, গ নাম্বারটা আমাদের অ্যান্সার, বুঝে ফেলছি। তাহলে আমাদের যে এমসিকিউ গুলা, আচ্ছা এইটা আমার আপনাদের সাথে ক্লাসে দেখা হয় নাই এর আগে, তো আমি একটু বলি। আমরা যে আসলে বোর্ড পরীক্ষা দেব, মানে আপনারা এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছেন, তো আপনারা ক্লাস 10-এ উঠবেন। সো ক্লাস 10-এ উঠার পর ক্লাস 10-এ জার্নি শেষ হবে, আপনারা প্রি টেস্ট দিবেন, টেস্ট দিবেন, ফাইনাল কি মঞ্জিলে মকসুদ কি? আমরা এসএসসি পরীক্ষাটা দিব ইনশাল্লাহ। মানে জীবন অনেক লম্বা, এরপরে আমরা আরো অনেক কিছু করতে চাই, আমরা ইনশাল্লাহ করবো। বাট আপাতত আমরা কি করব? আপাতত আমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দিব, বোর্ড ফাইনাল পরীক্ষা দিব। সো এই যে বোর্ড ফাইনাল পরীক্ষাটা দিব, মোস্ট লাইকলি আপনারা যদি এখন ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, তাইলে আপনি 2027 সালে আপনি হচ্ছে এসএসসি পরীক্ষা দিবেন। সো 27 হতে পারেন, 28 হতে পারেন। সো এই যে এমসিকিউটা আপনি পরীক্ষা দিবেন বোর্ড ফাইনালে, সো আপনার এমসিকিউ থাকবে কয়টা? আপনার এমসিকিউ থাকবে হচ্ছে 25টা। সো এই যে 25টা এমসিকিউ থাকবে, এই 25টা এমসিকিউ কি আসবে? কয় রকমের কোয়েশ্চেন আসবে, এটা কি আমরা জানি? তো এই যে কয় রকমের কোয়েশ্চেন আসবে, এখানে আমি আপনাকে বলতে পারি মোর অর লেস আপনার 20 প্লাস মাইনাস সামথিং, 20 প্লাস মাইনাস 2 ধরে নিলাম, বা 20 এর আশেপাশে, প্লাস মাইনাস সামথিং 20, ঠিক আছে? 20 এর আশেপাশে এই এমসিকিউ গুলো কিরকম হবে? এই এমসিকিউ গুলো হবে হচ্ছে ইনফরমেটিভ। এই এমসিকিউ গুলা কি হবে? এই এমসিকিউ গুলা হবে হচ্ছে বৈশিষ্ট্য। এই এমসিকিউ গুলা হবে হচ্ছে ব্যবহার। এমসিকিউ গুলো এই ধরনের হবে। আর বাকি মনে করেন 4-5টা এমসিকিউ, বাকি 4-5টা এমসিকিউ কি আসবে? 4-5টা এমসিকিউ আসবে হচ্ছে ম্যাথমেটিক্যাল।
আপনাকে কোনো একটা মাধ্যমে আপতন কোণ দেওয়া আছে, আপনাকে একটা প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, বলল প্রতিসরণ কোণ কত হবে। এই যে ম্যাথ বা বলের কোনো একটা ম্যাথ, একটা বস্তুর ভর দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, বললো বস্তুটার মধ্যে আপনি 10 নিউটন বল চালাইছেন, তাহলে এই মুহূর্তে বস্তুটার শেষ বেগ কত হবে। তো এই যে ম্যাথমেটিক্যাল পার্ট যেটা হয়, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা কমার্স আর্টস কেন পড়ছি, আমরা কমার্স আর্টস এই কারণে পড়ছি যে ভাই ওই সায়েন্সের ওই হিসাব নিকাশ আমার ভালো লাগে না, আমি এই জনরার পড়াশোনা পছন্দ করি, দ্যাট ইজ মাই থিং। তাহলে আমাদেরকে এই ম্যাথ দিয়ে খুব বেশি টেস্ট স্যাররা করবেন না। আমাদের অনেকের হইতে পারে যে ফর্মুলায় একটু দুর্বলতা থাকতে পারে, ফর্মুলা একটু খটোমটো লাগে, বাট তুমি তোমার বোর্ড কোয়েশ্চেন দেখো। এবং আমি শুকর আলহামদুলিল্লাহ যতগুলো বোর্ড পরীক্ষা দিছি, যে কোনো পরীক্ষা দিছি, আমার পরীক্ষার অ্যাডমিশন টেস্ট দিছি, আমার সাকসেস রেট আলহামদুলিল্লাহ বেশ ভালো, শুকর আলহামদুলিল্লাহ। তো আমার কথা হচ্ছে যে আমি আসলে কেন ভালো এইটা শুনেন, কেন ভালো এটা জরুরি। কেন ভালো? কারণ আমি আসলে প্রচুর কোয়েশ্চেন অ্যানালাইসিস করতাম যেইখানেই পরীক্ষা দিতাম, ওই ভার্সিটির বা ওই বোর্ড পরীক্ষার কি কি কোয়েশ্চেন আসছে, টেস্ট পেপারে কি কোয়েশ্চেন আসছে, বা সাপ্লিমেন্টে কি কোয়েশ্চেন আসছে, বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকে কি কোয়েশ্চেন আছে, ওইটা একদম আমি লাইক তামা করে ফেলতাম। ঠিক আছে, একদম মানে কি আসছে দেখে ফেলবো যে আচ্ছা এই প্যাটার্নে আসে, তাহলে এইগুলা প্র্যাকটিস করি, এইগুলা শিখি, তাহলে ইনশাল্লাহ ভালো করবো। সো ইনফরমেটিভ, আমরা এখানে যা যা দেখতেছি সবগুলো কিন্তু ইনফরমেটিভ এমসিকিউ। এটা করলে কি হবে, এইটার ব্যবহার কি, ওইটার কাজ কি, আরো অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, এখানে আমি আরো অনেক থিওরি, আপনার বেসিক। তো এই জন্য ভাই আপনার টেক্সট বুকটা রিডিং যদি সারা বছর ভালো করে দিয়ে আসেন দেন ভেরি গুড। এবং টেক্সট বুক রিডিং এর সময় আমি দাগায় পড়তাম, এটা আমাকে ফাইনাল পরীক্ষার আগে বা যে কোনো বড় পরীক্ষার আগে আমাকে খুব হেল্প করতো। সো ইটস এ থিং, আপনি শুনে রাখেন, আপনার স্টুডেন্ট লাইফ আরো বড়, ইনশাল্লাহ কাজে লাগাইলে উপকৃত হবেন। চিত্রে এ ও রশ্মিটি কি নির্দেশ করছে? এ ও রশ্মিটা কোনটা? এত সুন্দর রশ্মি আমি কোথায় দেখলাম, মানে অদ্ভুত। সো এই হচ্ছে এ ও রশ্মি। সো এ ও রশ্মিটা কি নির্দেশ করছে? আপতিত রশ্মি নির্দেশ করছে, আপতিত হয়েছে এ ও রশ্মিটা। আচ্ছা, আলোর প্রতিসরণের সূত্র কয়টি? আলোর প্রতিসরণের সূত্র 2টি, জানা আছে আশা করি। আচ্ছা, এরপরে কি বলেছে? উপরোক্ত চিত্রের ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক কত? আচ্ছা, সো এই ছবিটার ক্ষেত্রে আশা করি বুঝতে পারতেছেন, এই 60 ডিগ্রিটা কি? 60 ডিগ্রিটা হচ্ছে আপতন কোণ আই, 45 ডিগ্রিটা কি? 45 ডিগ্রিটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। সো আমরা কি জানি? প্রতিসরণাঙ্ককে আপনারা কি দ্বারা চিহ্নিত করেন? নর্মালি উপরের লেভেলে বা আমরা সচরাচর সবসময় হচ্ছে প্রতিসরণাঙ্ককে মিউ দ্বারা চিহ্নিত করে থাকি। আপনাদের বইতে হয়তো বা আমি জানি না এন দ্বারাও চিহ্নিত করে থাকতে পারে, বাট এটা মিউ লেখাটা ভালো। বাট হোয়াট এভার ইট ইজ, প্রতিসরণাঙ্ক সমান আমরা কি জানি? আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, সাইন আই বাই সাইন আর। দ্যাট মিনস এখানে কত? সাইন অফ 60 ডিগ্রি। সাইন আর এর ভ্যালু কত? সাইন আর এর ভ্যালু হচ্ছে সাইন অফ 45 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। কি করলেন এরকম ঝাঁকি দিয়ে? ডেটা মনে করলাম, তাহলে ডেটা এটা তো পারি 1/√2, তাহলে √3/2 1/√2, তাহলে 1/√2 আর নিচের √2 এর মধ্যে একটা √2 কাটা গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে √2। দ্যাট মিনস আমরা এইখান থেকে কি পাবো? আমরা পাবো হচ্ছে √3 divided by √2, √3 divided by √2. So which one is the answer? This one is the answer, √3 divided by √2. বুঝতে পারছি? তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র প্রতিসরণাঙ্কের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা থেকে আসলে ম্যাথ আসবে মিউ সমান কি? মিউ সমান হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর। আই কেন? আই দিয়ে বুঝায় হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপতন কোণ। আর কি? আর হচ্ছে রিফ্রেকশন অ্যাঙ্গেল, প্রতিসরণ কোণ। আচ্ছা, সো √3/2 অ্যান্সার চলে আসছে। নিচের কোণটির অভিসারী ক্ষমতা বিদ্যমান। সো দেয়ার ইজ এ থিং অভিসারী অ্যান্ড অ্যানাদার থিং ইজ অপসারী। সো অভিসারী, এই ব্যাপারটা আপনারা তো আসলে আর্টসের মানুষজন এখানে অনেকেই থাকতে পারেন। সো আর্টস, কলা, সাহিত্য এটা আপনারা ভালো বোঝেন। সো অভিসারী মানে কি? আসলে মানে আসো এক জায়গায় এসে বন্ধু বান্ধব সব আড্ডা দেই, একসাথে বসে আমরা কোশ্চেন পেপার সলভ করি, এক বিন্দুর দিকে আমরা সবাই আগায় যাচ্ছি। সো অভিসারী মানে কি? যদি লেন্স হয়, আমি লেন্সের সাপেক্ষে দেখাইলাম যে এই মনে করেন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলা কি করলো? সমান্তরাল আলোক রশ্মিগুলা এক বিন্দুতে মিলিত হইলো। সো এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে অভিসারী। আর আরেকটা কি আছে? আরেকটাকে আমরা বলবো হচ্ছে
অপসারী। সো অপসারীটা কি হবে? অপসারীটা হবে, যদি আমি লেন্সের জন্য দেখাই তাহলে এই একটা আলো গেল, এইটা এরকম দূরে ছড়ায় যাবে, এই একটা আলো গেল, এইটা এরকম দূরে ছড়ায় যাবে। সো এই যে দুইটা আলো দূরে ছড়ায় যাচ্ছে, ডাইভার্জ করতেছে, দূরে চলে যাচ্ছে। সো এদেরকে কি বলে? এদেরকে বলে হচ্ছে অপসারী। এদেরকে কি বলে? এদেরকে বলে হচ্ছে অপসারী। আচ্ছা, তো এইখানে অভিসারী অপসারী আপনি কার জন্য দেখাইলেন ভাই? এইখানে অভিসারী অপসারী আপনি দেখাইলেন হচ্ছে লেন্সের জন্য। তো শুধু কি আমাদের দুনিয়াতে লেন্সই আছে? না, আমাদের দুনিয়াতে শুধু লেন্স নাই, আমাদের দুনিয়াতে দর্পণও আছে। তাহলে দর্পণ যদি আমরা একটু আঁকি, তাহলে এইখানে খেয়াল করেন, এইখানে আমরা দর্পণ আঁকলাম হচ্ছে অবতল দর্পণ। কিরকম দর্পণ? অবতল দর্পণ। তো এই মনে করি অবতল দর্পণের প্রধান ফোকাসের বাইরে একটা লক্ষ্যবস্তু রাখছি। তাহলে মনে করেন এই লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মি বের হয়েছে, সেই আলোক রশ্মি এই বরাবর চলে গেছে, এইখান থেকে একটা আলোক রশ্মি বের হয়েছে, সে এই বরাবর চলে গেছে। মোটামুটি এই হচ্ছে ঘটনা। সো দুইটা আলোক রশ্মি কি করছে? দুইটা আলোক রশ্মি গিয়ে এইখানে সত্যি সত্যি মিলিত হয়েছে। এখানে দুইটা আলোক রশ্মি কি করছে? সত্যি সত্যি মিলিত হয়েছে। সো এটা অভিসারী দর্পণ। আচ্ছা, আর অপসারীর ক্ষেত্রে কি বলতে পারি? অপসারীর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাই আমরা এখানে একটা উত্তল দর্পণ, ওই যে বুঝছেন তো, কার? দুষ্ট ছেলের দল, মারবো, আসেন, পড়াশোনা নাই। সো এই যে দর্পণ আছে, এই দর্পণের প্রধান ফোকাসের বাইরে আপনি মনে করেন একটা বস্তু রাখলেন। সো এই বস্তু থেকে কি হয়েছে? এই বস্তু থেকে মনে করেন একটা আলোক রশ্মি আসছে, এই আলোক রশ্মি মনে হয়েছে প্রধান ফোকাস থেকে আসতেছিল। সো এইটা পিছনে এই পয়েন্টে ছেদ করে। আর আরেকটা আলোক রশ্মি কি করে? আরেকটা আলোক রশ্মি আসলে ওই এই পাশের বক্রতার কেন্দ্র বরাবর আসে, তারপর আবার সে এই পাশ বরাবর চলে যায়। সো এই দুইটাও দেখো, এই দুইটাও আসলে কি? অপসারী। এরাও আসলে যত সামনে যাবে এরা দূরে চলে যেতে থাকবে, এরাও যত সামনে যাবে এরা তত দূরে চলে যেতে থাকবে। তো এই দুইটাকে আবার কি করা লাগে? এই দুইটাকে আবার দুষ্টু করে পিছনে টেনে আনা লাগে। তো এখানে কি হয়? এখানে একটা অবাস্তব বিম্ব গঠিত হয়। তো এই যে দেখেন, এখানে আলোক রশ্মিগুলাকে কি করছে? অপসারী করে দিছে। তো আমাদের অভিসারী বস্তু কোনগুলা বা অভিসারী যন্ত্র কোনগুলা আর অপসারী যন্ত্র কোনগুলা, এইটা জানা রাখলে খুব ভালো হবে। মনে রাখবেন, অভিসারী, অভিসারী কে কে? অভিসারী হচ্ছে উত্তল লেন্স এবং অবতল দর্পণ। উত্তল লেন্স এবং অবতল দর্পণ, এইটা হচ্ছে অভিসারী। এই যে অভিসারী, এক বিন্দুতে মিলিত করবে, অভিসারী। আর অপসারী কোনটা? অপসারী হচ্ছে অবতল লেন্স, অবতল লেন্স এবং উত্তল দর্পণ। অবতল লেন্স এবং উত্তল দর্পণ। অনেক কিছু আমরা পড়ে ফেলছি, আমরা এমসিকিউর দিকে তাকাই নাই। আমরা এই এমসিকিউ গুলা এভাবে সলভ করার চেষ্টা করতেছি যে দেখেন, এখানে আপনি একটা এমসিকিউর ভিতরে 4টা 6টা সূত্র বা আরো অনেকগুলো 8টা ইনফরমেশন আপনি এখানে পেয়ে গেছেন। সো এই পুরো জিনিসটা যদি বুঝেন, তাহলে আপনি এখান থেকে আরো এইরকম না, এটার মতো আরো 10টা এমসিকিউ নতুন সলভ করতে পারবেন। তো আমাকে কি বলছে? নিচের কোনটির অভিসারী ক্ষমতা বিদ্যমান? তাহলে অভিসারী ক্ষমতা কার কার বিদ্যমান? অভিসারী ক্ষমতা বিদ্যমান উত্তল লেন্সের এবং অবতল দর্পণের। সমতল দর্পণ, মিছা কথা, সমতল দর্পণ ছি। আচ্ছা, এরপরে হচ্ছে উত্তল দর্পণ, ছি। এরপরে বলছে উত্তল লেন্স, হ্যাঁ এইখানে একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। উত্তল লেন্স হবে কারেক্ট উত্তর, অবতল লেন্স এইটাও বেসিক্যালি ইনকারেক্ট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে উত্তল লেন্স। বুঝতে পারছেন সবাই? যারা যারাই বুঝতে পারছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টেই আপনাদের সাথে কমিউনিকেট করব। ঠিক আছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবভিয়াসলি যেটা বলছি, ভালো লাগলে প্লিজ শেয়ার। ওকে, এরপরে চলে যাই, লেন্সের ক্ষমতার প্রচলিত একক কি? লেন্সের ক্ষমতার প্রচলিত একক, ওই এককটা আমার চোখ পড়াতেই আমার কলজা হালকা মোচড় দিয়ে উঠছে। তো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। তো এটাকে আপনি যদি বাংলায় লিখেন, তো এইটাকে আপনি লিখতে পারবেন হচ্ছে ডায়োপ্টার। এবং এই ডায়োপ্টার সমান কি? ডায়োপ্টার সমান হচ্ছে 1/মিটার। জানেন আশা করি। তো এখানে যে একটু হালকা করে একটু ঘষা খেয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক, এগুলো হতেই পারে। সো দিস ইজ কি? দিস ইজ হচ্ছে ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার প্রচলিত একক হচ্ছে ডায়োপ্টার। ওয়াট, কিলোওয়াট এগুলাও ক্ষমতার একক, এগুলাও ক্ষমতার একক। বাট এগুলা যখন হচ্ছে আমরা কৃতকাজ করতেছি, বিভব শক্তি, গতিশক্তি, এই ধরনের শক্তির জন্য কৃতকাজ করতেছি, তখন আমরা, বা ইভেন বৈদ্যুতিক শক্তির জন্য আমরা এই ক্ষমতার ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করি, এগুলা ক্ষমতার একক। জাস্ট লেন্সের ক্ষমতার এককটা আমরা ডায়োপ্টার বসাই। আর অ্যাম্পিয়ার তো আসলে কোনো দিক থেকেই ক্ষমতার একক না,
অ্যাম্পিয়ার কি? তড়িৎ প্রবাহের একক, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, ডায়োপ্টার গেল, ডায়োন্টার একটি অবতল লেন্স। আচ্ছা, আরো একটু জ্ঞান যদি আমাদের দরকার হয়, আমরা একটু ছোট করে, সেইটা হচ্ছে অবতল লেন্স এবং উত্তল দর্পণ। অবতল লেন্স এবং উত্তল দর্পণ, এদের ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। কেন? কারণ এরা হচ্ছে আসলে কি, এরা ওই যে চিন্তা করো, এরা আসলে ওই দুষ্টুগুলা যারা আসলে আলোক রশ্মিকে কি করে, অপসারী করে। সো অপসারী করলে তাদের ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। মাইনাস ভি মানে কি? মাইনাস ভি মানে হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক। বলি আর কি নেগেটিভ, আসলে শব্দটা হচ্ছে নেগাটিভ। নেগাটিভ শব্দটা আসলে এইটা, নেগাটিভ মানে কোনো কথা, নেগাটিভ আসবে, এটা পরীক্ষায় আসবে, বিজ্ঞান পরীক্ষায় নাও আসতে পারে। আচ্ছা, আর যদি আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রাণের উত্তল লেন্স এবং যদি চলে যাই হচ্ছে অবতল দর্পণের কাছে, সো এই উত্তল লেন্স এবং অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ। উত্তল লেন্স এবং অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ। কারণ কি? এরা হচ্ছে সেই ভালো যন্ত্রগুলা যারা আলোক রশ্মিকে এক বিন্দুতে মিলিত করে, অভিসারী করে। সো এদের জন্য ফোকাস দূরত্ব পজিটিভ, ওদের জন্য ফোকাস দূরত্ব নেগেটিভ। মনে রাখবো, এমসিকিউ মিলাবো, নাম্বার নিয়ে আসবো। চ্যাম্পিয়ন, লেটস গো। একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। সো সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে যাব, এবং যেহেতু অবতল লেন্স বলছে, দ্যাট মিনস ফোকাস দূরত্ব এফ ইকুয়ালস টু -50 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। অবতল লেন্স বলছে, অবতল লেন্সের ফোকাস দূরত্ব কি? অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 50 সেন্টিমিটারকে আপনি 100 দিয়ে ভাগ করেন, তাহলে 100 দিয়ে ভাগ করলে -50 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ করলে জিনিসটা কই চলে গেল? মিটারে চলে গেল। দ্যাট মিনস এখানে কি আসবে? -0.5 মিটার। খুব ভালো সোনার বাংলাদেশ। আমাদেরকে কি বলেছে? লেন্সটির ক্ষমতা কত? -2। লেন্সটি আসলে ভিডিও আসলে একটু হ্যাং করছিল, আমি হ্যাং করে গেছি, অদ্ভুত। +2 ডায়োপ্টার। সো বেসিক্যালি এখানে এই দুটার মধ্যে যে কোনো একটা তো -2 ডায়োপ্টার হবে বস। -2 ডায়োপ্টার যে কোনো একটা হবে, কারণ এইটাই আমাদের অ্যান্সার। কারণ আমাদের ফোকাস দূরত্ব আসছে কত? আমাদের পি সমান কি? পি সমান হচ্ছে 1/f, এবং আমরা যেটা জানি, ফোকাস দূরত্বের একক যদি মিটারে থাকে, তাইলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক হবে ডায়োপ্টার। তাইলে এটা বসাই দিলাম ডায়োপ্টার। সো এখান থেকে -1 ডিভাইডেড বাই 0.5 ডায়োপ্টার, দ্যাট মিনস এটার ভ্যালু আসবে -2 ডায়োপ্টার। বুঝতে পেরেছি? ব্রো, -2 ডায়োপ্টার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন আশা করি। এটা +2 ডায়োপ্টার ধ্বংস। -2 ডায়োপ্টার হবে এটা। এইটা কি হবে? এটা হবে হচ্ছে -2 ডায়োপ্টার। আচ্ছা, একটি অবতল লেন্সের, আবারও অবতল লেন্স মিষ্টি করে ফোকাস দূরত্ব পাইছি 1 মিটার। লেন্সটির ক্ষমতা কত? -1 ডায়োপ্টার। 1 মিটারই দেওয়া আছে, ফোকাস দূরত্ব কত দেওয়া আছে? -1 মিটার। তাইলে পাওয়ার কত হবে? পাওয়ার হবে 1/1, তার মানে -1 ডায়োপ্টার। তাহলে কত হয়ে গেল অ্যান্সার? অ্যান্সার হয়ে গেল -1 ডায়োপ্টার। আপনি নাচতেছেন কেন ভাই? অদ্ভুত। পড়ান, এমসিকিউ সলভ করান। বুঝলাম না। একটি লেন্সের ফোকাস দূরত্ব, এখানে একটু খেলে গেছি আমরা। আমাকে বলছে লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার। সো উই নো এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 2 মিটার। কিন্তু আপনাকে লেন্স বলছে, উত্তল না অবতল, কোনো কিছু বলে নাই। সো যেহেতু কোনো কিছু বলে নাই, আমি প্লাসই ধরে নিলাম। সুতরাং পি এর ভ্যালু কি আসবে? পি এর ভ্যালু আসবে 1/f, দ্যাট মিনস 1/2 ডায়োপ্টার, দ্যাট মিনস 0.5 ডায়োপ্টার। আবার প্লাসও দিছে সামনে, অদ্ভুত। +0.5 ডায়োপ্টার, +0.5 ডায়োপ্টার। বুঝি? ওকে, ফাইন। আচ্ছা, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এত হলে ক্ষমতা কত? তাহলে খেয়াল করেন, আমরা এখন পর্যন্ত যতগুলো ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করছি, সবগুলোর ভিতরে আমরা দেখতেছি একটা কমন প্যাটার্ন আছে। সেটা হচ্ছে পি সমান 1/f। এফ মানে কি? এফ মানে হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এখন ওই লেন্সটা
উত্তল হইলে ফোকাস দূরত্ব পজিটিভ, লেন্সটা অবতল হইলে ফোকাস দূরত্ব নেগেটিভ। এই দ্যাটস অল, আর কিছু না। তাহলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব আমরা এটাই লাস্ট করব এরকম, এরপর আর করব না। সো লেন্সের ফোকাস দূরত্ব উত্তল লেন্স বলে দিছে, তাহলে ফোকাস দূরত্ব পজিটিভ +25 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 0.25 মিটার। আচ্ছা, ক্ষমতা বের করতে বলছে +4 ডায়োপ্টার। এইটার অ্যান্সার আসবে হচ্ছে প্লাস, দেখতে 8 লাগতেছে আমার কাছে। আচ্ছা, আমি করেই দেই। পি সমান কি আসবে? পি সমান আসবে 1/f, দ্যাট মিনস 1/0.25 ডায়োপ্টার। এইটার ভ্যালু +4 ডায়োপ্টার। সো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে +4 ডায়োপ্টার। বুঝি? অ্যান্সার হচ্ছে +4 ডায়োপ্টার। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা আপনারা করে ফেলেন। অবতল লেন্সের কত হবে? এটা -4 ডায়োপ্টার হবে, দেখারই দরকার নেই, অঙ্কই করলাম না আমরা এখন অনেক পারি, শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা আবারও কয়েকটা ইনফরমেটিভ এমসিকিউ একটু সলভ করি, কারণ আমি শুরুতেই বলছি মানে আমাদের পরীক্ষায় ম্যাথমেটিক্যাল এমসিকিউ, ইভেন আমি সায়েন্সের কথা যদি বলি, সায়েন্সে যারা আমি মূলত ক্লাস 9, 10, 11, 12-এ শিখতে ফিজিক্স পড়াই, আপনারা কেউ কেউ হয়তো আমার ক্লাস করে থাকবেন। সো ফিজিক্সের জন্যও আমি দেখছি বোর্ড পরীক্ষায়, এটা এসএসসি বলেন এইচএসসি বলেন, যে কোনো লেভেলের স্টুডেন্ট আপনি বলেন না কেন, আমি বলতেছি হচ্ছে ফিজিক্সের কথা, যেইটা হচ্ছে এসএসসিতে বা এইচএসসিতে সায়েন্সের একটা কোর সাবজেক্টের মধ্যে আছে। সো ওইখানেও মনে করেন বোর্ড পরীক্ষায় 25টা এমসিকিউ যদি থাকে, এই 25টা এমসিকিউর মধ্যে 17-18টা এমসিকিউ থাকে হচ্ছে ইনফরমেশন, আর বাকি মনে করেন 7-8টা এমসিকিউ থাকে হচ্ছে ম্যাথ। তো এইটা যারা সায়েন্স পড়তেছে, পিওর সায়েন্সে পড়াশোনা করতেছে এইচএসসিতে এসএসসিতে, তাদের হিসাবটা এরকম। সো আমাদের জন্য ম্যাথমেটিক্যাল পোর্শন অনেক কম থাকবে। এবং দেখো, আমি নতুন ম্যাথের সূত্র পাইলে আমরা অবশ্যই সেই নতুন সূত্রটা দিয়ে আরো কয়েকটা ম্যাথ সলভ করব, বাট একই পি সমান 1/f, বারবার পি সমান 1/f, নট দ্যাট নেসেসারি। আর আরেকটা জিনিস আমি যে বলতেছি, এই যে ইনফরমেটিভ এমসিকিউ সলভ করাবো, এখন ভাই ট্রুলি আমি তোমাকে বলি, আমি যদি শুধু একটা চ্যাপ্টার, মনে করো যে আলো, এই আলো চ্যাপ্টারটার জন্য আমরা শুধু এই একটা চ্যাপ্টারের উপরেও আমি যদি তোমাকে 2-3 ঘন্টা 4 ঘন্টা এমসিকিউ সলভ করাই, তাও আসলে নো ওয়ান ক্যান গ্যারান্টি যে হ্যাঁ তুমি তোমার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টারের উপরে যাই এমসিকিউ আসবে সেটা তুমি কমন পাবা। কারণ থিওরি বিষয়টা এরকম যে তোমাকে আসলে কনসেপ্ট চিন্তা করতে হবে, তোমাকে আসলে কোন বৈশিষ্ট্যের কারণে কি হচ্ছে, কি ঘটলে কি হয়, এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। সো এটা আসলে পড়ার ব্যাপার। সো আমি বলবো যে লাস্ট মোমেন্টে যদি সময় পান এবং নিজের টেক্সট বই যদি কিছু অংশ দাগানো থাকে, সেই দাগানো অংশটা রিভিশন দেন, খুব কাজে লাগবে। আর প্রবলেম তো আমরা সলভ করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে এত কিছু কি লিখছেন ভাইয়া? অদ্ভুত অদ্ভুত কি যে লেখে ভাই। আচ্ছা, কি বলছে? শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? তো নর্মালি আমাদের স্বাভাবিক চোখের ন্যূনতম দূরত্ব হচ্ছে 0.25 মিটার বা 25 সেন্টিমিটার, কিন্তু শিশুরা এত দূরে ফোকাস করতে পারে না। তো হচ্ছে 5 সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করতে পারে, এইটা একটা রেঞ্জ আমরা ধরে নেই, এর একটু কম বেশি হইতে পারে। আচ্ছা, এরপরে কি বলছে? ক্ষীণ দৃষ্টি, সরি মানে আমরা চোখের 4 রকম ত্রুটির কথা জানি, বা আপনারা হয়তো 2 রকম ত্রুটির কথা পড়তে পারেন। একটা হচ্ছে কি মায়োপিয়া, যেটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি, আর এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেটা হচ্ছে কি দীর্ঘ দৃষ্টি। সো একটার কারণে আমরা কাছের জিনিস দেখি না, একটার কারণে দূরের জিনিস দেখি না। সো কি বলছে এখানে? ক্ষীণ দৃষ্টি ত্রুটি কেন হয়? অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে চোখ ক্ষীণ দৃষ্টি। সো ক্ষীণ দৃষ্টি মানে হচ্ছে দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে না। সো দূর থেকে যখন আলোক রশ্মি আসতেছে, আমি এইভাবে মনে রাখি, তোরা কি মনে করছস? সো দূর থেকে যখন আলোক রশ্মি আসতেছে, এই মনে করেন যদি আমাদের চোখ হয়, এই যদি আমাদের চোখের লেন্স হয়, তাহলে এই লেন্সের উপরে যখন আলোক রশ্মি গিয়ে পড়তেছে, এই লেন্সের উপর যখন আলোক রশ্মি গিয়ে পড়তেছে, তো এইখানে আলোক রশ্মি গিয়ে পড়লে আমাদের উজ্জ্বলভাবে বা পরিষ্কারভাবে হচ্ছে বিম্বটা দেখতে পারার কথা, যদি এইখানে গিয়ে আলোটা মিলিত হয়। কিন্তু ক্ষীণ দৃষ্টির কারণে কি হবে? ক্ষীণ দৃষ্টির কারণে এই আলোক রশ্মিটা আরো আগেই মিলিত হয়ে যাবে। সো আমরা এখানে একটা ঝাপসা ঝাপসা ব্লার দেখবো। সো হ্যাঁ, চোখের ফোকাস দূরত্ব কমে গেলে, এটা কারেক্ট অ্যান্সার বলে মনে হচ্ছে। ফোকাস দূরত্ব বেড়ে গেলে না, অভিসারী ক্ষমতা বেড়ে গেলে না, এখানে বেসিক্যালি সরি অভিসারী ক্ষমতা হ্রাস পেলে না, এখানে বেসিক্যালি অভিসারী ক্ষমতা বেড়ে গেছে। মানে মিলানোর কথা ছিল কোথায়? এইখানে। ও বলছে না, এখানেই আসো,
এখানে আসো, চশমা কিনো, চশমা, তারপর নাকের উপর নিয়ে ঘুরে বেড়াও। বুঝতে পারছি? সো চোখের ফোকাস দূরত্ব কমে গেলে ইনফরমেশন, সো এই জিনিসগুলো বুঝতে হবে। সো আমি আপনাকে আরেকটা জিনিস বলে দেই খুব ভালো করে, চোখের যে ত্রুটিগুলো আছে, চোখের ত্রুটি কেন হয়, কি কারণে হয়, কোনটা হইলে কাছে দেখে না, কোনটা হইলে দূরে দেখে না, এই সমস্ত জিনিসপত্র খুব ভালো করে পড়বেন। চোখের ত্রুটি এখান থেকে মাস্ট, সরি, বোর্ড পরীক্ষায় গেলেই তো 1-2টা এমসিকিউ পাবেনই, আপনার বার্ষিক পরীক্ষাতেও আপনি 2-3টা এমসিকিউ পেয়ে যাইতেই পারেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরে কি বলছে, কোনটি ক্ষীণ দৃষ্টির কারণ? ফোকাস দূরত্ব কমে গেলে না, অভিসারী ক্ষমতা হ্রাস পেলে না, অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে, লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে। গ নাম্বার, ফোকাস দূরত্ব কমে গেলে, ফোকাস দূরত্ব হ্রাস পেলে, তাই তো বলছিলাম, ফোকাস দূরত্ব কমে গেলে, হ্যাঁ ফোকাস দূরত্ব কমে গেছে, আগেরটাতেও তো আমরা তাই করলাম। ফোকাস দূরত্ব কমে গেলে, অদ্ভুত একই জিনিস, আপনি কি, ফোকাস দূরত্ব কমে গেছে, আগে মিলিত হয়েছে, এই হচ্ছে চোখের, তো এখানে গিয়ে কি হয়েছে, এখানে গিয়ে আগে মিলিত হয়েছে, সো ফোকাসের আগে মিলিত হয়েছে, এখানে মিলিত হওয়ার কথা ছিল। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলছে, মায়োপিয়া সমস্যাটির লক্ষণ, অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা, না বিন্দু অসীম দূরত্বে থাকে, এটা থাকবেই, অক্ষিগোলকের কাঠিন্যতা, দৃষ্টি ক্ষীণতা, এইটা বরং একটু বাংলায় মনে হচ্ছে দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, ক্ষীণ হয়ে গেছে, সো এটা কি, এটা হচ্ছে দৃষ্টি ক্ষীণতা। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলছে, চোখের লেন্সের ক্ষমতা কত? সো চোখের লেন্সের ক্ষমতা কত বের করতে বলতে, তো এইখানে তো আমি আসলে দেখতে পাচ্ছি এইটা একটা উত্তল লেন্স, এখানে যেই লেন্সটা দেখতে পাচ্ছি, খেয়াল করতে হবে বাচ্চা লোক, এখানে যেই লেন্সটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা উত্তল লেন্স। আচ্ছা, কোয়েশ্চেনে এখানে দেওয়া আছে, এটাকে ধরে নিলাম আমি 50 মিটার, ফোকাস দূরত্ব দেওয়া আছে হচ্ছে 50 মিটার, তাহলে ফোকাস দূরত্ব যদি 50 মিটার হয়, P সমান 1/f, দ্যাট মিনস 1/50 মিটার, দ্যাট মিনস 0.01, সরি 0.02, তাহলে এইখান থেকে আসবে হচ্ছে প্লাস 0.02 ডায়োপ্টার, প্লাস 0.02, এইটাই কারেক্ট অ্যান্সার, এইটার পাশে ডায়োপ্টার লিখি নাই আমরা, অদ্ভুত সিগন্যাল দিছে। ঠিক আছে, প্লাস 0.02 ডায়োপ্টার। এখানে এককটা নিয়ে আমি আসলে একটু পাজল, WG দিয়ে কি বুঝাইছে, M.WG কি করে হয়, মানে এককটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, বাট নর্মালি ব্যাপারটা কি, নর্মালি ব্যাপারটা হচ্ছে যদি আমার ফোকাস দূরত্ব হয় 0.05 মিটার, তাইলে ফোকাস দূরত্ব যদি 0.05 মিটার, 0.05 মিটার হয় বা 0.5 মিটার হয়, এটা 0.5 মিটার হইলে +2 ডায়োপ্টার হবে। এটা যদি কি হয়, এটা যদি হচ্ছে ফোকাস দূরত্ব যদি +0.5 মিটার হয়, তাহলে পাওয়ারের ভ্যালু +2 ডায়োপ্টার হবে। আর যদি আমার ফোকাস দূরত্ব কত আসছিল, আমার ফোকাস দূরত্ব আসছিল হচ্ছে 0.02, ঠিক আছে, আমার ফোকাস দূরত্ব আমি আসলে লিখছিলাম হচ্ছে 50 মিটার, তাহলে এইখান থেকে পি এর ভ্যালু কত আসবে, পি এর ভ্যালু আসবে হচ্ছে +0.02 ডায়োপ্টার। বুঝতে পারছি? সো ডেটা দেখে, কোশ্চেন দেখে ঠিক করে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। আচ্ছা, উক্ত লেন্সের ব্যবহারের কারণে চোখের অভিসারী উক্ত লেন্স ব্যবহারের কারণ, কেন এই লেন্সটা ব্যবহার করছি, চোখের অভিসারী ক্ষমতা কমে গেছিল, হ্যাঁ চোখের অভিসারী ক্ষমতা কমে গেছিল, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া, এখানে অভিসারী ক্ষমতা কমে গেছে, তাহলে তো এটাও ঠিক আছে, দীর্ঘ দৃষ্টি দীর্ঘ হয়ে গেছে, কাছের জিনিস দেখতে পাচ্ছে না, 1 আর 3, 1 আর 3, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া, 1 আর 3 হচ্ছে কারেক্ট উত্তর। আচ্ছা, এরপরে কি বলছে, দুটো গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে, লেন্স বলে, এইটা সংজ্ঞা, এগুলো সব সংজ্ঞা। লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ, সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে হচ্ছে লেন্সের প্রধান ফোকাস।
তাকে লেন্সের কি বলি আমরা? তাকে লেন্সের প্রধান ফোকাস বলি। আচ্ছা, এরপরে কি বলছে? অভিসারী লেন্স হিসেবে কাজ করে রেটিনা, চোখের লেন্স, উত্তল লেন্স। রেটিনা, চোখের লেন্স, উত্তল লেন্স। 2 আর 3 তো কারেক্ট, শিওর। 2 আর 3 তো কারেক্ট, বলতে বলতে দেখে ফেললাম 2 আর 3 কারেক্ট। আচ্ছা, লেন্সের ক্ষমতা বলতে বোঝায় আলোক রশ্মি গুচ্ছকে অভিসারী করার ক্ষমতা, অপসারী করার ক্ষমতা, বিভিন্ন দিকে বিক্ষিপ্ত করার ক্ষমতা। সো 1 আর 2 কারেক্ট উত্তর। 1 আর 2 হচ্ছে আমার কারেক্ট। 1 আর 2 হচ্ছে আমার কারেক্ট। আচ্ছা, বস্তুর নড়াচড়া বুঝতে সাহায্য করে কোনটি? রড, মোস্ট প্রবাবলি। বায়োলজির জ্ঞান, এগুলো বায়োলজি, যারা ডাক্তার হবে তারা জানবে। তড়িৎ সিগন্যাল কিসের মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয়? নিউরন, অক্ষি স্নায়ু, অক্ষি স্নায়ুর মাধ্যমে প্রেরিত হয়। আচ্ছা, দুর্যোগের সাথে বসবাস, তো এই চ্যাপ্টারটা এইটা আমরা পরে গিয়ে এসে সলভ করব। আমরা এখন চলে যাব হচ্ছে বল অধ্যায়টা সলভ করার জন্য, কারণ মূলত আমাদের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি, আমাদের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে আজকের ক্লাসের থেকে আমাদের জন্য যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হচ্ছে আলো, আলো নিয়ে যে কথাবার্তাগুলো আছে, এরপরে হচ্ছে এসো বলকে জানি, বল, এবং এরপরে হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ বা বিদ্যুৎ। ঠিক আছে, তো এই 3টা চ্যাপ্টার আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই দুর্যোগের সাথে বসবাস, এই চ্যাপ্টারটা কিরকম জানো? এই চ্যাপ্টারটা হচ্ছে প্রচুর ইনফরমেশন। এই চ্যাপ্টারটা প্রচুর ইনফরমেশন দিয়ে ভর্তি, যে কেন জলোচ্ছ্বাস হচ্ছে, কেন ঘূর্ণিঝড় হচ্ছে, বিভিন্ন ধরনের কার্যকরণ। এবং এইটার সাথে তোমরা এটা তোমাদের ভাল লাগবে, তোমরা যদি আর্টসে যারা আছো, আর্টসের তোমাদের যদি ভূগোল পার্টটা থাকে, সো ভূগোল পার্টের সাথে তুমি দেখবা যে এই চ্যাপ্টারের অনেক কিছুর মিল আছে। সো ভূগোলের সাথে বেশ কিছু মিল আছে। সো যেহেতু প্রচুর ইনফরমেশন, সো লাস্ট মোমেন্টে দাগানো বই রিডিংটা তোমাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, দাগানো বইটা আপনি হচ্ছে রিডিং পড়বেন। ঠিক আছে, ওকে, আমরা ফেরত আসবো। এই চ্যাপ্টার থেকে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব, লিস্ট করা আছে। কিন্তু এখন আমরা কথা বলতে চাই কি নিয়ে? এখন আমরা কথা বলতে চাই হচ্ছে এসো বলকে জানি এই টপিক নিয়ে। তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা এখন আসলে বার্ষিক পরীক্ষা দিবেন, কিছুদিনের মধ্যে হয়তো আপনাদের বার্ষিক পরীক্ষা চলতেছে। তো বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর একটা লম্বা ছুটি থাকে। তো এই ছুটিটাকে আপনি অনেক কিছু করেই ইফেক্টিভলি কাজে লাগাইতে পারেন। আপনি বলতে পারেন, ভাই আমি ঘুরতে যাব, আমার অনেক পড়াশোনা হয়েছে 1 বছর, আমার চিল ট্যুর দরকার। হ্যাঁ ঠিক আছে, যান, আমার নানির বাড়ি দাদির বাড়ি যাওয়া দরকার, আমি আত্মীয়স্বজনের সাথে দেখা করব, আদর নিব, ভালোবাসা করব। হ্যাঁ যান, কোনো সমস্যা নাই। আমি খেলবো, আমি সারাদিন ক্রিকেট ফুটবল খেলবো। হ্যাঁ খেলেন, ঠিক আছে। সেই সাথে এর সাথে আপনি এইটাও করতে পারেন, আপনি আপনার এই বর্তমান বিশ্বে 2026 সালে, 2025 সাল প্রায় শেষের দিকে, অলমোস্ট শেষ, 2026 সাল চলে আসছে। সো এই মুহূর্তে এই যে আপনারা এত সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও কি কি আপনারা ইউজ করেন, বস আপনারা সেরা। সো এই দুনিয়ায় দুইটা জিনিসের, বা দুনিয়া তো আসলে এইটাই না, আমাকে তো আসলে রিয়েল ওয়ার্ল্ডে যাইতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি যেই বাসায় থাকছেন, যেই খাওয়া দাওয়া করছেন, যেই ডিভাইসে আপনি এই ক্লাসটা দেখছেন, আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন, মোস্ট লাইকলি অলমোস্ট প্রায় সবার ক্ষেত্রে এইটা আসলে আমার ফ্যামিলির গার্জিয়ান, আমার বাবা মা, বড় ভাই, এনারাই আমাকে প্রোভাইড করছেন। সো জীবনটা চেঞ্জ হবে এই শাফলিং এর মতো। একটা গাড়ির চাকা যদি ঘুরতে থাকে, নিচের বিন্দুটা ঘুরে উপরে চলে যায়, সো একদিন তোমাকেও এই ফেজে আসতে হবে যে তোমাকেও আসলে আরো এরকম 2-4-5 জন মানুষের বা নিজের এই ইউটিলিটিগুলা পে করার জায়গায় যাইতে হবে। আসবে ইনশাল্লাহ, দেরি আছে, অনেক দেরি আছে, অনেক দেরি নেই, 6-7 বছর, 8 বছর, 10 বছর ম্যাক্স। সো ওই দুনিয়ায় গেলে আজকের তারিখে এই 2026 বা 2030 সালে, সহজ বাংলায় বললে এই একবিংশ শতকে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ধারণা রাখা, এটাকে ব্যবহার করতে পারা অনেক বেশি জরুরি। এরকম একটা কথা, এটা একটা প্রচন্ড ভুল ভাওতাবাজি টাইপসের কথা। কেউ যদি আপনাকে বলে, বা আপনিও যদি ভুলে চিন্তা করে থাকেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে মানুষকে বেকার করে দিবে, টু সাম এক্সটেন্ট এটা পৃথিবীতে হচ্ছে, বাট ব্যাপারটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো দিন শেষে আসলে মানুষকে বেকার করে দিয়ে ও কি করতেছে? ও আসলে যেই মানুষটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোনো একটা কাজ 10 জন মানুষের তুলনায় মোর ইম্প্যাক্টফুলি করতে পারছেন, যে 10 জন মানুষ মিলে যেই কাজটা করছেন, সেই কাজটা যদি একজন সিঙ্গেল মানুষ
বিভিন্ন কম্পিউটার টুল, সফটওয়্যার, অ্যাপ, এআই টুল এইসব ব্যবহার করে ওই একা মানুষটা যদি 10 জন মানুষের চাইতে ভালো আউটপুট দেন, ভালো কাজ করেন, সেটা যেকোনো সেক্টরে হইতে পারে, ইকোনমিক্সে হইতে পারে, সেটা ফরেন পলিসিতে হইতে পারে, সেটা ফিলোসফিতে হইতে পারে, দ্যাট কুড বি এনিথিং ভাই। সো সেই মানুষটার তো আসলে জব ফিল্ডে ডিমান্ড বেশি থাকবে, তাকেই তো আসলে সবাই চেজ করে বলছে হ্যাঁ ওকেই তো দরকার, হি ক্যান ডু বেটার থিংস। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিন শেষে আপনাকে বেকার করে দিবে না, কিন্তু আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না জানেন, তাহলে আপনার আশেপাশের অন্য একজন মানুষ যে অনেক বেশি ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দক্ষ, এইটার বিভিন্ন ব্রাঞ্চগুলোকে উনি ভালোভাবে কাজের সাথে ইন্টিগ্রেটেড করতে পারছেন, সেই মানুষটার কারণে ভাই আপনি কাজ পাবেন না। এটা হইতে পারে, দ্যাটস এ রিয়েল থিং। আমি হ্যাঁ বলতে পারো, আমি তোমাদের একটা অশনি সংকেত শুনাইলাম, বাট ইটস এ স্যাড থিং, রিয়েল থিং। 2030 সালে দুনিয়ার কি অবস্থা হবে, 2035 সালে কি অবস্থা হবে, আই জাস্ট কান্ট ইমাজিন ভাই, মানে আই জাস্ট কান্ট থিঙ্ক। তো আপনারা এখন ক্লাস 9-10-এ পড়ছেন, আপনারা এসএসসি পরীক্ষা দিবেন, আপনারা এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের পাবলিক ভার্সিটিতে যাওয়া লাগবে, দিস থিংস আর রিয়েল। এইটাই আমার আসল লাইফ, আমি এইটাই করতে চাই। বাট এর সাথেও আমি আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু জ্ঞানকে আমি যদি আমার লাইফের ভিতরে আনতে পারি, আমি যদি ইন্টিগ্রেটেড করতে পারি, এবং আমি আমার লাইফস্টাইলে যদি এটাকে পজিটিভলি ইউজ করতে পারি, দেন ইট কুড বি গ্রেট থিং। সো কিভাবে আপনি এআই এর সাথে কথা বলবেন, কিভাবে ওকে দিয়ে একটা ভালো কাজ করাবেন, সো এই সমস্ত কিছু নিয়ে আমাদের একটা প্র্যাকটিক্যাল এআই কোর্স আছে, যেই কোর্সটা আপনারা এই নভেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বর জুড়ে আপনি ইউটিলাইজ করে শিখে প্র্যাকটিস করে সামনের জীবনে কাজে লাগাইতে পারেন। স্পোকেন ইংলিশ ব্যাপারটা এরকম যে আপনি একজন জাপানি মানুষের কাছে যান, তার কাছে তার ভাষাই সবচাইতে সুন্দর, ওয়াস অসাম, ওয়াও, ফাটাফাটি। আপনি এখন মায়ানমারের একজন মানুষের কাছে যান, আপনি এখন জার্মানির একজন মানুষের কাছে যান, আপনি এখন কোরিয়ার একজন মানুষের কাছে যান, প্রত্যেকটা মানুষের কাছেই তার ভাষা, তার মাতৃভাষা, সে যেই ভাষায় বাবা মা ডাকছে, সে যেই ভাষায় চিল্লাপাল্লা করছে খেলতে গিয়ে, ওই ভাষায় অসাম, আমাদের জন্য যেরকম বাংলা ভাষা। কিন্তু কথা হচ্ছে যে আপনি এখন হায়ার স্টাডিজে যদি যাইতে চান, যে কোনো সেক্টরে, অন্তত সায়েন্সের ক্ষেত্রে তো অবশ্যই, কমার্সেও অনেক সেক্টরে, আপনি হায়ার স্টাডিজে যাইতে গেলে অনার্স মাস্টার্স লেভেলে বা পিএইচডি যদি করতে যান, যাই পড়বেন আপনি কিন্তু সবকিছু ইংলিশ ভার্সনে পড়বেন। মডিউলটাই ওইটা, বইপত্র সব ইংলিশেই লেখা, ডাক্তারি যারা পড়ে সব ইংলিশে পড়ে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে সব ইংলিশে পড়ে। তো ওইটা একাডেমিক নলেজ, ওইটা আমরা পড়তে পড়তে শিখে নেই। বাট ইন এ রেগুলার লাইফ, আপনি যদি একটা কর্পোরেট জব করেন, আপনি প্রফেশনাল লাইফে আসেন, ওইখানেও আসলে আপনাকে ইংলিশে একটা মেইল লিখতে হয়, ইংলিশে কনভারসেশনটা অনেকখানি নেসেসারি। তো বেসিক এই জিনিসটা আমরা যদি শিখে নিতে পারি, আমার পরীক্ষার পরে আমি 15 দিন 1 মাস ফ্রি আছি, সো ওয়াই নট, সো এইটাও আমরা শিখে নিতে পারবো। আমাদের স্পোকেন ইংলিশ একটা কোর্স আছে। সো এই জিনিসগুলা আপনারা, এগুলা বেসিক্যালি আমাদের ডিজিটাল প্রোডাক্ট, এগুলো আমাদের ক্লাস, এগুলো আমাদের প্রিমিয়াম কোর্স, যেটা আমরা কয়েকটা রেকর্ড করছি এবং কয়েকটার এখনো রেকর্ড চলতেছে। কিছু গ্লিমস আপনারা হয়তো শিখবো জিতবো গ্রুপে দেখছেন। সো এই কোর্সগুলো আপনারা পাবেন। শিখর খুব চমৎকার একটা ব্যাগ পাবেন। আফসোস এই ব্যাগটা আমাকে এখনো এনাম ভাই দেয় নাই। এনাম ভাই লোকটা কেন জানি না, মানে আমাকে ব্যাগ ট্যাগ দিতে চায় না, মানে বুঝলাম না, আমার একটা ব্যাগ নিয়ে ঘুরতে ইচ্ছা করবে না, অদ্ভুত। আরেকটা জিনিস, আপনি অসাম একটা জিনিস পাবেন যদি আপনি ক্লাস 6 থেকে ক্লাস 10 এর স্টুডেন্টরা হয়ে থাকেন, সেটা হচ্ছে আমাদের শিখর ফিউচার বুক। বই আপনারা অনেক দেখছেন, বাজারে আপনি গেলে আপনি 8-10 রকম, 20 রকম, 50 কোম্পানির 50 রকম আপনি বই পাবেন। বাট এই বইটার সাথে শিখো যেহেতু মানে আসলে দিন শেষে বই বানানোর কোম্পানি না, দিন শেষে তুই চিন্তা কর যে এনাম ভাই আর আমি রাস্তায় নেমে গেলাম, বই কিনবেন, বই, ম্যাথ বই, বাংলা বই, দ্যাটস নট ইট। এই বইটা নর্মাল কোনো বই না। এই বইটাকে আমি বলতে পারি, বাংলাদেশে আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি অনেক ধরনের বই দেখছি, অনেক বইয়ের সাথে কাজ করছি। ইভেন শিখোতেই আমি লাস্ট 2 বছরে 2 দফা মেজর কাজ করছি বইপত্র নিয়ে, অ্যাডমিশনের বই, এসএসসি এইচএসসির বই। বাট এই যে স্কুল লেভেলের বইটা, এখানেও আমাদের ইনপুট আছে, বাট এই পুরো বইটাকে আমাদের টিম, আমাদের ডিজিটাল টিম, আমাদের অ্যাপ যারা বানায় ওদের সাথে, আমাদের যারা নলেজ টিম আছে, আমরা যারা বইপত্র লিখি, কোয়েশ্চেন বানাই, স্লাইড বানাই, আমরা যারা টিচার পড়াই, আমরা সবাই মিলে এমনভাবে ইন্টিগ্রেটেড করছি যেন জিনিসটা আপনার পড়াশোনাটাকে আরো স্পিডি করে। আপনি একটা বই পড়তেছেন, আপনি একটা চ্যাপ্টার পড়লেন, হাউ উড ইউ নো যে আমার এই চ্যাপ্টার পড়া কমপ্লিট হয়ে গেছে, আমি একদম সব শিখে কুতুব হয়ে গেছি? এটার অপশন কি? একটা এক্সাম দেওয়া। সো এই বইয়ের ভিতরে আপনার প্রতিটা চ্যাপ্টার শেষে আপনাকে ডিরেক্ট অ্যাপে নিয়ে যাবে। এই বই থেকে ওই অ্যাপে চলে গেলে এই চ্যাপ্টারের এগেইনস্টে আপনি একটা আইটেমাইজড পরীক্ষা দিতে পারবেন, মাল্টিপল টাইম দিতে পারবেন, এবং আরও এরকম অনেকগুলা ফিচার আছে এবং আসতেছে। দেখো, ফিউচার বুক ইজ দ্যাট থিং। আমার কাছে মনে হয়েছে যে এটা শাহির ভাই হইতে পারে, এনাম ভাই হইতে পারে, আমি হইতে পারি, আমাদের পুরো নলেজ টিম হইতে পারে, অনেক ভাইয়া আপুরা কাজ করেন আমাদের সাথে। আমরা সবাই মিলে ফিউচার বুকটাকে যদি একটা 100 তলা বা 1000 তলা বিল্ডিং এর উপরে দেখি,
এইটা অবভিয়াসলি আজকের তারিখে সেই জায়গায় এখনো পৌঁছায় নাই, বিকজ দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাটেম্প্ট। বাট হ্যাঁ, ইনশাল্লাহ আমরা জার্নি শুরু করছি, আমরা একদম গ্রাউন্ড লেভেলেও নাই। এইটুকু বলতে পারি যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এই টাইপের বইয়ের ক্ষেত্রে অ্যাপ এবং বইয়ের মার্জ এবং ডিজিটালাইজেশন এই জিনিসটা হয় নাই। তো এই সমস্ত কিছু আপনারা একটা প্যাকেজের ভিতর পেয়ে যাবেন, সেটা হচ্ছে আমাদের ব্যাক টু স্কুল 2026। আপনার আগামী বছরের ফুল কোর্সে আপনি যদি এনরোল করে ফেলেন তাইলে আপনি এই সমস্ত গিফট অ্যাভেল করতে পারবেন। ডিটেইলস বাংলা কথা লিখে দেওয়া আছে, আর না জানলে এইটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার, আমার বিকাশ নাম্বারে কল দিয়ে ফেলবেন। হ্যাঁ, বিকাশ নাম্বারে কল দিয়ে ফেলবেন। অদ্ভুত, কল দিয়ে বলবেন এই আমাকে বইপত্র ব্যাগ ট্যাগ দেন, কি করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন কি করব? আমরা হায় না, থ্যাংক ইউ না তো, অদ্ভুত। এটা আসলে ক্লাসের লাস্ট স্লাইড ছিল, কিন্তু আমি বলে ফেলছি। সো আমরা এখন যেটা করব, আমাদের বলের যে চ্যাপ্টারটা সেইটা হচ্ছে এসো বলকে জানি। সো এই বল নিয়ে আমরা অনেকগুলো কথাবার্তা বলবো। সো বলের ভিতরে জড়তা আছে, নিউটনের সূত্রগুলো আমরা নানাভাবে প্রয়োগ করি, স্থিতি জড়তা, গতি জড়তা, অনেকগুলো জড়তার কথা থাকবে, বলের কথাবার্তা থাকবে, বস্তুর ত্বরণ থাকবে। সো এই সব কিছু নিয়ে আমরা হচ্ছে ক্লাসটা করব। লেটস স্টার্ট। চলেন এবার আমরা শুরু করতে যাচ্ছি বলের চ্যাপ্টারটা এসো বলকে জানি। সো এই বলের চ্যাপ্টারে শুরুতে একটু 2 মিনিট বলে নেই, আমাদের শুরুর দিকে জড়তা নিয়ে অনেক কথাবার্তা আছে, স্থিতি জড়তা, গতি জড়তা। লাইক আপনি বাসে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, বাস থেমে আছে, সো হঠাৎ করে বাস চলতে শুরু করলে আমি পিছন দিকে হেলে পড়ছি, কেন? স্থিতি জড়তার কারণে। আবার বাস চলছিল চলছিল চলছিল, হঠাৎ করে যদি ব্রেক কষে আমি সামনের দিকে ঝুঁকে পড়ছি, কেন? গতি জড়তার কারণে। তো এরকম আরো অনেকগুলো উদাহরণ হতে পারে। লাইক আমি একটা গ্লাসের উপরে একটা কার্ড রাখলাম, কার্ডের উপরে একটা কয়েন বা একটা মার্বেল কিছু একটা রাখলাম, কয়েনই রাখি। সো কার্ডটাকে যদি আমি সজোরে ধাক্কা দেই, কয়েনটা সরাসরি গ্লাসে পড়ে যাচ্ছে, কেন? স্থিতি জড়তার কারণে। তারপরে ঘর্ষণ বল নিয়ে অনেক কথাবার্তা আছে। এই যে আমরা রাস্তায় হাঁটতে পারছি, দৌড়াতে পারছি, তো এই সবকিছু আমরা কেন করতে পারছি? ফ্রিকশনের কারণে। এবং ফ্রিকশনকে কি বলে জানেন? ফ্রিকশনকে বলে হচ্ছে নেসেসারি এভিল। মানে এটা একটা দুষ্টু বল, এটা আসলে থাকবেই, কারণ এটা আসলে আমার এফিসিয়েন্সি কমাচ্ছে। আমি যতটুকু কাজ করতেছি কিছুটা ও ঘর্ষণ বলের কারণে কিছুটা শক্তি কাজও খেয়ে ফেলছে, বাট এইটা ছাড়া আমি আবার কিছু করতে পারবো না। এবং যত মেকানিক্যাল ডিভাইস আছে, যত যন্ত্রপাতি আছে, সবকিছুর ভিতরে ফ্রিকশন আছে। আপনারা গাড়ি ঘোড়া দেখেন, আপনারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সেটআপে দেখেন, ফ্রিকশন আসলে থাকেই। সো ফ্রিকশন আসলে নেসেসারি। সো আমরা যেটা করি, ফ্রিকশন বাদ দিলে আমাদের জীবন অচল, ঘর্ষণ না থাকলে আমি চলতে পারবো না। সো ফ্রিকশনটাকে কিভাবে কম করে, শক্তি কম লস করে আমরা ইউটিলাইজ করতে পারি, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। আর হচ্ছে এই তো এই বিভিন্ন ধরনের বলের কথাবার্তা আছে। তাড়িৎ চুম্বক বল, মহাকর্ষ বল, এগুলোর কিছু টুকটাক কথাবার্তা থাকতে পারে। আর ম্যাথমেটিক্যাল সূত্রের কথা যদি আমি বলি, তো এইখান থেকে বেসিক্যালি একটা সূত্রেরই আমি অনেক বেশি প্রয়োগ দেখি। একটা হচ্ছে বল, এই বল এফ ইকুয়ালস টু কি? বল এফ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ, এইটা আমরা সবাই জানি। আচ্ছা, তো গতি চ্যাপ্টার থেকে বা গতির সূত্রগুলা থেকে আপনার এইটা নিশ্চয়ই জানা হয়ে গেছে যে ভি সমান কি? ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। বা এইখান থেকে আমি যদি ত্বরণের কথা বলি, ত্বরণ এ সমান কি আসবে? ত্বরণ এ সমান আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এই যে লাইনটা পাইলাম, এটা যদি এখানে বসায় দেই, তাহলে এই ফোর্সের আরেকটা ইকুয়েশন আসে, এফ সমান কি? এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এইটাও হচ্ছে বলের জন্য বহুল প্রচলিত আরেকটা সূত্র। বলের একক নিউটন, বাকি সবগুলোর একক আমরা জানি। আচ্ছা, আর হচ্ছে আরেকটা টার্ম আসতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। সো এই মোমেন্টাম বা ভরবেগ কি? এই মোমেন্টাম বা ভরবেগকে আমরা লিখি হচ্ছে সাপোজ এম ভি আর কি। এম মানে কি? এম মানে হচ্ছে বস্তুর ভর, আর ভি মানে হচ্ছে ওই মুহূর্তে বেগের মান কত। তো চাইলে এখান থেকে আদি বেগ বসাইলে আদি ভরবেগ বের হবে, শেষ বেগ বসাইলে শেষ ভরবেগ বের হবে, এরকম বিভিন্ন কিছু বের হইতে পারে। সো সূত্র এখানে কম, আমি আবারও বলতেছি, আমাদের সর্বোচ্চ 3টা 4টা 5টা এমসিকিউ আসতে পারে ম্যাথমেটিক্যাল, বাকি 20টা এমসিকিউ আমাদের আসবে ইনফরমেশন, থিওরি, নলেজ পার্ট। তো আসেন নলেজ পার্ট আমরা ঝালাই করি। সো শুরুতে যেটা বলছে, এই যে বলতে বলতে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে জাতি কোন দিকে হেলবে? পেছন দিকে হেলবে। মাত্রই তো, আমি তো জানি আমি পেছন দিকে হেলবো। চলন্ত বাস থেমে গেলে যাত্রী ঝুঁকে পড়ে, কেন? ঘুমিয়ে থাকার কারণে। একদম 100 ঘুমাইতে থাকি আমরা। স্থিতি জড়তার কারণে না, বেসিক্যালি আমরা গতি জড়তার কারণে কি করি? গতি জড়তার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। আচ্ছা, গাড়িতে চড়ার সময় আরোহীকে সিট বেল্ট পরতে হয় কেন? এইটা সিট বেল্ট পরতে হয়, এটা আসলে সেফটির জন্য।
ফার্স্ট কথা হচ্ছে সেফটির জন্য, এবং যখন অ্যাকচুয়ালি গাড়ি গতিশীল থাকে, সো গতি জড়তার কারণে যাত্রী হয়তো ছুটে যাইতে পারে যখন ব্রেক কষে। সো ব্রেক কষলে যাতে আমার বডি সিটের সাথেই লেগে থাকে, আমি যাতে সামনে আগায়, সামনের সিটে বা গাড়ির উইন্ডস্ক্রিনে ড্যাশবোর্ডে গিয়ে আমি যদি উপর হয়ে বাড়ি না খাই, সেই কারণে। তো ওজন আরাম হওয়ার তো কোনো কারণ নাই। জড়তা, গতি জড়তা বললে আমার কাছে মনে হয় জিনিসটা পারফেক্ট হয়। সো এই জড়তার কারণে বা এখানে আসলে একটু ঝামেলা আছে আর কি, মানে সিট বেল্ট পড়তে হয় কেন? সিট বেল্ট পড়তে হয় আসলে হচ্ছে নিরাপত্তার স্বার্থে। তো এইটা তো আসলে বাংলা কথা হয়ে গেল, তো এটাকে সায়েন্সের ভাষায় আপনি কি বলবেন? এটা তো হচ্ছে নিরাপত্তার স্বার্থে। তো সায়েন্সের ব্যাপারটা আসলে কি? সায়েন্সের ব্যাপার হচ্ছে গতি জড়তার কারণে হঠাৎ ব্রেক কষা গাড়িতে যাত্রী যাতে সামনে গিয়ে ধাক্কা না খায়, সো এই কারণে আমরা কি করি? এই কারণে আমরা পড়ি হচ্ছে সিট বেল্ট। সো মোস্ট লাইকলি এখানে গতি জড়তা ব্যাপারটাকে আমরা হচ্ছে এমফাসাইজ করতে পারি, যে গতি জড়তার নেগেটিভ ইম্প্যাক্টটা ঠেকানোর জন্য, যে দিরিম করে গিয়ে বাড়ি খাইলাম, আল্লাহ না করুক, নাক মুখ ফাড়ায় ফেললাম, খুব খারাপ হবে। সো গতি জড়তা ঠেক দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, একটি গাড়ির ভর 20 কেজি, 200 কেজি, কোথায় 20 কেজি পাইলেন? গাড়িটি 50 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে তার ভরবেগ বা মোমেন্টাম কত হবে? তাহলে হবে হচ্ছে 200 ইন্টু 50, দ্যাট মিনস 5 দুগুণে 10, এরপরে 30 কেজি মিটার পার সেকেন্ড, 10 টু দি পাওয়ার 4, 10,000 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, একটি বস্তুর ভর হচ্ছে 15 কেজি, এম বলা আছে, এর উপর দিয়ে একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রযুক্ত বলের মান কত? 15 দুগুণে 30, জাতীয় সূত্র F ইকুয়ালস টু কি? F ইকুয়ালস টু ma, 15 দুগুণে 30, 30 নিউটন। 30 নিউটন হচ্ছে আমাদের অ্যান্সার, প্লেন এন্ড সিম্পল, ইজি পিজি ম্যাথ। আচ্ছা, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হলে বস্তুটার ভর কত? A ইকুয়ালস টু F ডিভাইডেড বাই m, 100/2, 50 কেজি, 50 কেজি। আমাদের বাংলার অধ্যাপক হিরণময় বাউলিয়াদার ভর, এটা হিরণময় বাউলিয়াদার ভরের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ক্রিকেট ব্যাটের উপর যেই বল প্রয়োগ করে, আচ্ছা কে প্রয়োগ করে? ক্রিকেট বল যেই বল প্রয়োগ করে। তো ব্যাপারটা একটু বুঝেন, মনে করেন ক্রিকেট খেলা হচ্ছে, সচিন টেন্ডুলকার জোরে ছক্কা মারবে। তো এই যে মনে করেন সচিন টেন্ডুলকার, এইটা যে বল, এই বলটাকে বসে কি করছে? এই বলটাকে বসে একটা বাড়ি দিচ্ছে, আঘাত করছে। সো এইটা কি? এইটা বেসিক্যালি হচ্ছে ক্রিয়া বল। ব্যাট দিয়ে বলটাকে বাড়ি দিছি, সো এই যে ব্যাট দিয়ে বলটাকে বাড়ি দিলাম, বুঝাই দিলাম যে আমি ক্রিকেট খেলছি জীবনে, অদ্ভুত। হ্যাঁ, তো ব্যাট দিয়ে বলটাকে বাড়ি দিছি, এটা বেসিক্যালি আর ক্রিয়া বল। আর বলটা যেটা দিবে সেইটা কি? সেইটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, বা সেইটাকে আমি কি বলতে পারি? সেইটাকে আমি বলতে পারি হচ্ছে প্রতিক্রিয়া বল। আর ক্রিয়াটা কি আমার? ক্রিয়াটা হচ্ছে আমার অ্যাকশন ফোর্স, ক্রিয়াটা হচ্ছে অ্যাকশন ফোর্স। তাহলে আমাকে কি জিজ্ঞেস করছে? সবই লিখে ফেলছেন আপনি, ক্রিয়াও লিখছেন, প্রতিক্রিয়াও লিখছেন। বাইর করতে বলছি কি? ক্রিকেট বল, ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে, সো বল ব্যাটের উপর যে বল প্রয়োগ করে সেটাকে আমি কি বলবো? রিঅ্যাকশন ফোর্স, প্রতিক্রিয়া বল। আরো অনেক কিছু বলছে, আচ্ছা লাগবে না এগুলা। ওকে, কোন বল পরমাণুর গঠন ও রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে? সো এইটা হচ্ছে 4টা ফান্ডামেন্টাল ফোর্স: সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, এবং হচ্ছে মাধ্যাকর্ষণ বল বা মহাকর্ষ বল। সো ক্রিয়া বিক্রিয়া এই জিনিসটা, বা পদার্থের অনুপরমাণুর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, এটা বাইন্ডিংটা কে করে? এটা করে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, কাঠের বস্তুতে পেরেক আটকে থাকার কারণ কি? চাপ লাগে, টাইট। তো চাপ লাগে, টাইট মানে আসলে কি? ঘর্ষণ, ফ্রিকশন। চাপ দিলেই, যখনই আসলে দুইটা কলিশন হচ্ছে, তখনই আসলে ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। পেশিজ বল কইতে পাইছে? এটা কি বায়োলজি ক্লাস নাকি? আমি বুঝলাম না।
ঘর্ষণ, ঘর্ষণ, ফ্রিকশন ফোর্স। আচ্ছা, এরপরে কি বলছে, সুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন? টানতে যাতে ইজি হয়, যাতে আরাম লাগে। এটার ইংলিশ কথা কি হবে, সায়েন্সের কথা কি হবে? ফ্রিকশন লস কমাইতে, ঘর্ষণ কমাইতে, ব্লা ব্লা ব্লা, ঘর্ষণ কমাতে। ঘর্ষণ কমাতে হচ্ছে টানতে ইজি হয়। কোন ঘর্ষণ বলের জন্য আমরা হাঁটতে পারি? স্থিতি ঘর্ষণ, বেসিক্যালি স্থিতি ঘর্ষণের জন্য আমরা হচ্ছে হাঁটতে পারি। প্রয়োজনীয় উপদ্রব কোনটি? ঘর্ষণ। ওই যে বলছিলাম নেসেসারি এভিল, নেসেসারি এভিলটা কি? প্রয়োজনীয় দুষ্টু, মানে এই দুষ্টুটার কারণে আমার লস হয়, বল লস হয়, শক্তি সামর্থ্য লস হয়, কিন্তু এটাকে আবার দরকার। নেসেসারি এভিল হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, এরপরে কি বলছে, নিচের কোন সম্পর্কটি সঠিক যেখানে প্রতীকগুলো প্রয়োজনীয় অর্থ বহন করে? তো এইসব গ্যাঞ্জাম দেখার আগে শুরুতে আমরা একবার জাতীয় সূত্র দেখছিলাম, আরেকবার একটু দেখে নেই। তো এম এর জায়গায় কি লিখতে পারবো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ব্র্যাকেট দেওয়া না দেওয়াটা ঐচ্ছিক। তাইলে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, চখাম করে বসিয়ে দিলাম। এই সূত্র থেকে ম্যাথও আসতে পারে, মানে এইটাই একমাত্র সূত্র যেটা থেকে ম্যাথ আসতে পারে, আর কোনো সূত্র নাই। আচ্ছা, ওকে, এরপরে কি বলছে, মৌলিক বল কয় প্রকার? মাত্রই দেখে আসছি। ফান্ডামেন্টাল ফোর্স কয়টা? ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে 4টা। আচ্ছা, এরপরে কি বলছে, ঘর্ষণ কমানোর জন্য কি ব্যবহার করা হয়? জেলি, অকটেন, লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট ব্যবহার করা হয় বেসিক্যালি, ঠিক আছে? লুব্রিকেন্ট মানে এইটা কোনো কোনো ক্ষেত্রে গ্রিজ বা তেল, ঠিক আছে, ডেন্সিটিওয়ালা তরল পদার্থ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে কি বলছে, যদি পি বস্তু কিউ বস্তুর উপর বল প্রয়োগ করে, তাহলে এই হচ্ছে পি বস্তু। পি বস্তু কি করছে? পি বস্তু হচ্ছে, এই বাবা, পি বস্তু হচ্ছে কিউ বস্তুর উপর বল প্রয়োগ করছে। কিউ বস্তু পি বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে। সো পি বস্তু যেটা লাগাইছে সেটাকে আপনি বললেন ক্রিয়া, কিউ বস্তু যেটা ফেরত দিছে সেটাকে আপনি বললেন প্রতিক্রিয়া। আচ্ছা, কিউ বস্তুর বলকে প্রতিক্রিয়া বলে, ঘটনা সঠিক। পি বস্তুর ক্রিয়া থেমে গেলে কিউ বস্তুর ক্রিয়া অব্যাহত থাকবে না, থাকবে না। এইটা দেখেন, এই ইনফরমেশনটা না খুবই চমৎকার একটা ইনফরমেশন, এটা আমাদের মনে রাখা উচিত। এটা দেখা যায় অনেক সময় আমাদের সায়েন্সের অনেক স্টুডেন্টরাও এই ইনফরমেশনটা ভুল করে ফেলে। সেটা হচ্ছে, মনে রাখবো যতক্ষণ ক্রিয়া বল চলবে ততক্ষণই প্রতিক্রিয়া বল থাকবে। ক্রিয়া নাই তার মানে প্রতিক্রিয়া নাই। জাস্ট থিং যে তোমরা ধাক্কা ধাক্কি করছো না, ধাক্কা বন্ধুদেরকে এই সর এখান থেকে, আমাকে ঢুকতে দে, বেরোতে দে, ক্লাস শেষ, বাসায় যাবো, এটা তো দুষ্টামি আমরা করি, নাহলে আমরা স্কুল কলেজ পাস দিছি না। বা রশি টানাটানি, তুমি চিন্তা করো, এক পাশে টান দিচ্ছেন, ওই পাশে টানি দিচ্ছেন, টানা টানি, এক পাশে ছেড়ে দিলে ওই পাশে তো কিছু থাকবে না, দিপাস করে পড়ে যাব। তার মানে কি, যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে। সো 2 নম্বরটা বেসিক্যালি ভুল উত্তর। পি বস্তুর ক্রিয়া থেমে গেলে কিউ বস্তুর ক্রিয়া অব্যাহত থাকবে না, সম্ভব না। আচ্ছা, পি বস্তুর ক্রিয়া থেমে গেলে কিউ বস্তুর ক্রিয়াও থেমে যাবে। হ্যাঁ, ঠিক আছে, 1 আর 3 হচ্ছে কারেক্ট উত্তর। 1 আর 3 হচ্ছে কারেক্ট উত্তর। যতক্ষণ ক্রিয়া চলবে ততক্ষণ প্রতিক্রিয়া চলবে। আচ্ছা, ধাক্কা দিয়ে গতিশীল করার পর বিপরীত বল প্রয়োগ না করলেও একসময় বস্তু থেমে যায় কেন? ঘর্ষণের ফলে বাতাসের বাধায়, তাপের সাথে কোনো সম্পর্ক নাই। 1 ও 2 হচ্ছে কারেক্ট উত্তর। 1 ও 2 হচ্ছে কারেক্ট উত্তর। আচ্ছা, কোনো গ্লাসের উপর পোস্ট কার্ড রেখে, পোস্ট কার্ডের উপর এক টুকরো পাথর রেখে পোস্ট কার্ডটি জোরে টোকা দিলে পাথর গ্লাসের মধ্যে পড়ে যায়, কারণ স্থিতি জড়তার কারণে। অভিকর্ষজ বল পাথরকে নিচের দিকে টানে, এটা ঠিক, মিছা কথা তো বলে নাই। স্থিতি জড়তার কারণে পাথর নিচে পড়ে যায়, এটা ঠিক। পোস্ট কার্ডের গতিশীলতা, তো পোস্ট কার্ডের গতিশীলতার সাথে তো আসলে খুব বেশি পোস্ট কার্ড গতিশীল হয়েছে বলা যায়, এটা কেউ আসলে কারেক্ট আমরা বলতে পারি। বাট এই যে দেখো, 1 আর 2 হচ্ছে কারেক্ট। আমি যেটা বলতেছিলাম যে 1 আর 2 হচ্ছে আমার কারেক্ট। পোস্ট কার্ডের গতিশীলতার সাথে আমার আসলে তেমন ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, 30 কেজি ভর বিশিষ্ট, দ্যাট মিনস এম এর মান দিয়ে দেওয়া আছে, একটি মসৃণ ট্রলিতে 900 নিউটন, ওহো, 900 নিউটন বল প্রয়োগ করায় এর ত্বরণের মান কত হবে? এর ত্বরণের মান হবে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। না, ভুল বললাম নাকি? অদ্ভুত। F equals to হচ্ছে ma, that means A equals to 900 divided by 30, এইটা ওইটা কাটা 3 3 90, দ্যাট মিনস এটা কি আসবে? এইটা আসবে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেন ঠিক কিনা? কিরে ভাই, আপনি কি ওয়াজ করতেছেন নাকি? অদ্ভুত অদ্ভুত। তো নর্মাল তো অঙ্ক, 900 নিউটন বল প্রয়োগ করছি, 30 কেজি ভর, তো 3 30 কত? 90, শূন্য একটা আছে, লাগান শূন্য, তাহলে কত হবে? 30। তো এইটা আমরা অপশনে কোথাও দেখতে পাচ্ছি না।
আমাদের কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। কি দেওয়া আছে দেখার দরকারই নেই, 3 দেওয়া আছে, এটা 30 হবে আসলে। হয় এটা 30 হবে, নাইলে আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, এইখানেও আরেকটা জিনিস, এখানে কি এফ এর মান কি দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে 900 নিউটন, একক দেওয়া নাই। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, তো বুঝতে পারছি। আবারও আমাদের ব্যাক টু স্কুলের কথা, এই ফিচারগুলো আগে একবার ঘোষণা করছি, পরে লাগলে ক্লাসের শেষে আরেকবার বলবো। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর আস, সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। তো কারেন্ট আসলে আমার কাছে মনে হয় এই আমাদের মডার্ন সায়েন্স আসলে অনেক কিছুরই অনেক অভূতপূর্ব উন্নতি করছে। লাস্ট 10-20 বছরে আসলে যেই উন্নতিগুলো হয়েছে, বা লাস্ট 20 বছরে, এটা আপনারা রেগুলার সায়েন্স পড়া মানুষ না, আপনারা আর্টস কমার্স পড়েন, বাট তারপর আমি আপনাকে খুব সহজে যদি বলি, আপনারা বিজ্ঞানী নিউটনের নাম শুনছেন, অনেকে বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনছেন। তো আমরা নিউটনের সূত্র পড়ি, আমরা আইনস্টাইনের সূত্র পড়ি, বা আমরা আরো অনেকজন বিজ্ঞানীর কথাবার্তা আমরা এসএসসি এইচএসসি তে সায়েন্সের মানুষজন পড়ি। এই মানুষগুলা বেশিরভাগ মানুষ না জানেন ওই 1700 সালে জন্মাইছে, 1800 সালে উনি একটা সূত্র বানাইছে, 1900 সালে, মানে আইনস্টাইন ধরেন আমাদের বইপত্র পড়াশোনার ভিতরে আইনস্টাইনকে ধরেন আমরা বলতে পারি হচ্ছে সবচাইতে অ্যাডভান্স সময়ের মানুষ। এই কিছুদিন আগে রিলেটিভিটি দিলেন, 20-50-100 বছর আগে, তাই না? এরকম আর কি, 70-80 বছর আগে। তো কথা হচ্ছে তার মানে কি গত 100 বছরে, গত 70-80 বছরে কোনো বিজ্ঞানী আসে নাই? আসছে। ওনারা কিছু আবিষ্কার করে নাই? অবশ্যই করতেছে, হর হামেশাই করতেছে। তো আমরা সেগুলো পড়ি না কেন? কারণ ওগুলো আসলে এখনো পর্যন্ত আমাদের জন্য আমাদের রিচেবিলিটির বাইরে, অনেক আমাদের নলেজ সেন্সের অনেক বাইরে। তো আমি তড়িতের কথা এখান থেকে আসছি যে ধরেন আমাদের তো মডার্ন সায়েন্স, মডার্ন এই যে আমরা অনেক কিছু আবিষ্কার করছি, বিজ্ঞানীরা অনেক ডেভেলপমেন্ট করছে। তো এক একটা জিনিস এক একটার চাইতে সেরা। আপনি বস্তুগত জীবনে আপনি প্রতিদিন হয়তো কম্পিউটার, ল্যাপটপ, আপনি স্মার্টফোন ইউজ করতেছেন, আপনি এই ভিডিওটা, লেকচারটা আপনি কোনো একটা ডিভাইসে দেখতেছেন, এইটার আবিষ্কার অনেক বড় একটা জিনিস। তারপরে আমার কাছে যেটা মনে হয় যে আমরা ভিডিও কলিং করতে পারি রিয়েল টাইমে। আমি এখন ঢাকায় বসে আছি, আমার একজন কাজিন সে হয়তো অস্ট্রেলিয়ায় আছে বা সাউথ আফ্রিকায় আছে, আমি তার সাথে রিয়েল টাইমে ভিডিও কলে কথা বলতে পারতেছি। ম্যান, দ্যাট ওয়াজ লাইক মোস্ট মাইন্ড ব্লোয়িং থিং টু মি। এটা আমি ফিল করছি, সবার ক্ষেত্রে এটা নাও হইতে পারে। আরে ভাই, আমি আমার বড় বোনরে দেখতে পারতেছি, হয় মনে কর দুবাই থাকে, হয় মনে কর সৌদি আরব থাকে, বা হয় মনে কর অস্ট্রেলিয়া থাকে, মানে এটা কি একটা কাবজাব ব্যাপার। হ্যাঁ, তো এক একটা জিনিস এক একটা লেভেল নিয়ে আসছে। এই যে টেকনোলজি এত দিকে আগাইছে, এই সব কিছুর একটা হিঞ্জ পয়েন্ট বা একটা মেইন পয়েন্ট কিন্তু হচ্ছে তড়িৎ। মানে মডার্ন সায়েন্সের ক্ষেত্রে, আর ওভারঅল সায়েন্সের ক্ষেত্রে বলে অনেক কিছু হইতে পারে। সেভাবে বললে তো আসলে চাকা যে আবিষ্কার হয়েছে, এখানেই তো রেভলিউশন হয়ে গেছে। চাকার আবিষ্কার তো মনে করেন মানব জাতিকে লাইক হিউজ কয়েকশো বছর হয়তো আগায় দিছে। আর এইভাবেও ট্রান্সপোর্ট করা যায়, এইভাবে গাড়িতে করে যাওয়া আসা করা যায়। এরপরে গাড়ি আরেক লেভেলের জিনিস, ওগুলো বাদ দেয়। সো ইলেকট্রিসিটি, দ্যাট ওয়ান থিং। আপনার দৈনন্দিন জীবনে আপনি কারেন্ট সর্বদা, আপনার এখন হয়তো শীতকাল আসতেছে, তো আপনার হয়তো একটু ফ্যান ট্যান কম চালানো হবে, কিন্তু ঠিকই সন্ধ্যাবেলা লাইট জ্বালাতে হবে। আবার ফজরের ওয়াক্তেও আপনার একটু ঘরে মৃদু আলো থাকলে ভালো হয়। আবার গরমকালে তো আমাদের ফ্যান লাগেই। আমি এখন ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছি, এখন আমি এই ক্লাসটা রেকর্ড করতেছি, তো এই রুমে অনেকগুলো বড় বড় লাইট জ্বলতেছে যাতে আমাকে একটু সুন্দর দেখা যায়। তো কথা হচ্ছে দেয়ার ইজ অল ইলেকট্রিসিটি। আপনি এখন ইন্টারনেট ইউজ করতেছেন, আপনি ল্যাপটপ, মোবাইল ফোন যেটাতেই দেখতেছেন সেটা আপনি চার্জ দিচ্ছেন, বা আপনি একটা ডিভাইসে সেটা আপনি ডিরেক্ট ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিচ্ছেন। সো ইলেকট্রিসিটি ইজ এভরিওয়্যার। আরও অনেক কিছু আছে আমাদের দৈনন্দিন জীবনে। সবচেয়ে বেশি যেটা আমার কাজে লাগে সেটা হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজ। আপনার খানা দানা সেভ করা লাগে, স্টোর করা লাগে। তো ফ্রিজ, কারেন্ট আপনাকে এত দারুণ একটা জিনিস করার সুযোগ দিচ্ছে। যদিও ডিপ ইনসাইড আমরা পৃথিবীর বায়ুমণ্ডলের আমরা বাঁশটা মারছি, যাই হোক এগুলো ক্লাসের রুমে এগুলো বলা যাবে না, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে ভাই, ইলেকট্রিসিটি, কারেন্ট, ইট ইজ এভরিওয়্যার। তো কারেন্টের ব্যাপারে, কারেন্টকে আমরা অনেকভাবে ডাইভার্সিফাইড করতে পারি। স্থির তড়িৎ আছে, চল তড়িৎ আছে। স্থির তড়িতে আমরা প্রাবল্য, বল, বিভব এগুলো নিয়ে কথাবার্তা বলি। আবার চল তড়িতে হচ্ছে আমরা কারেন্টকে নিয়ে কথাবার্তা বলি। আমরা সার্কিট রিলেটেড বেশ কিছু জিনিসপত্র দেখি। তো আমাদের সার্কিট সলভ করা লাগে, এই একটা জিনিস এই চ্যাপ্টারের জন্য। আমি যদি আমাদের চ্যাপ্টার হিসাবে বলি, এই চ্যাপ্টারে আমাদের যদি একটু আমি ওই ম্যাথমেটিক্যাল এমসিকিউর কথা বলি, তাহলে আমাদেরকে সার্কিট সলভ করা লাগবে। সো ইন দ্যাট কেস রোধগুলো সিরিজে থাকতে পারে, রোধগুলো প্যারালালি থাকতে পারে। সো রোধের সিরিজ প্যারালাল কম্বিনেশন আশা করি আপনাদের জানা আছে। ধরি এই যদি একটা রেজিস্ট্যান্স হয়, এটা যদি R1 হয়, এই যদি একটা রেজিস্ট্যান্স হয়, এইটা যদি R2 হয়,
এইখানে মনে করলাম আরেকটা রেজিস্ট্যান্স আছে, এইটাকে ধরে নিলাম হচ্ছে R3, এইখানে ধরে নিলাম একটা ব্যাটারি আছে, এবং আমরা কি জানি ব্যাটারির দুই পাশে দুইটা প্রান্ত থাকে, বড় প্রান্তটা পজিটিভ, ছোট প্রান্তটা নেগেটিভ, আশা করি সবাই জানেন। তাহলে এই সার্কিটে খেয়াল করেন, এই যে R3 রোধ, এই R3 রোধ R1 কে ধরে রাখছে কিভাবে? R3 রোধ R1 কে ধরে রাখছে হচ্ছে এক হাতে। R3 রোধ কি করছে? R3 রোধ R1 কে ধরে রেখেছে হচ্ছে এক হাতে ধরে রেখেছে, খুব ভালো কথা। আচ্ছা, আবার দেখেন R1 রোধ R2 কে ধরে রেখেছে কয় হাতে? R1 রোধ R2 কে ধরে রেখেছে হচ্ছে এক হাতে, খুব ভালো কথা। আবার দেখেন ওই যে ওই পাশে R2 আছে, এই R2 এর সাথে আবার ব্যাটারিটা এসে কানেক্টেড হয়েছে কয় হাতে? ব্যাটারিটা এসে কানেক্টেড হয়েছে আবার এক হাতে, সবগুলো এক হাত দিয়ে ধরা। আবার মাঝখান দিয়ে দেখো ছোট্ট করে দুষ্টু করে আরেকটা মিষ্টি কানেকশন, সেটা হচ্ছে ব্যাটারি আর্থ থেকে ধরে আছে কত? ব্যাটারি আর্থ থেকে ধরে আছে এক হাতে। তো দেখো দুইটা রোধ একটা হাতে পরস্পরকে ধরা, হাতের ব্যাপারটা কোত্থেকে আসছে? তো এইটা হচ্ছে যে কোনো একটা রোধের মনে করেন দুইটা হাত থাকে, রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে লিখি। তো মানুষ যেরকম এই যে আমার দুইটা হাত, কি হচ্ছে ভাই, এগুলো ক্লাস তো। রেজিস্ট্যান্সের কি থাকে? রেজিস্ট্যান্সের এরকম দুই পাশে দুইটা উইং থাকে, দুইটা হাত থাকে। সো যদি একটা রেজিস্ট্যান্স আরেকটা রেজিস্ট্যান্সের সাথে এক হাত দিয়ে কানেক্টেড থাকে, লাইক এই R3 এবং R1 এক হাত দিয়ে কানেক্টেড, R1 এবং R2 এক হাত দিয়ে কানেক্টেড, R2 ব্যাটারি এক হাতে কানেক্টেড, আবার এই ব্যাটারির সাথে R3 এক হাতে কানেক্টেড, তাহলে এই সবগুলা রোধ কিভাবে আছে? এই সবগুলা রোধ আছে শ্রেণীতে বা সিরিজে। এই সবগুলা রোধ কিভাবে, ওরে বাবা কি কালি এটা, এই সবগুলা রোধ কিভাবে আছে? এই সবগুলা রোধ আছে হচ্ছে শ্রেণী বা সিরিজ। তো এই সবগুলা রোধ যদি শ্রেণী বা সিরিজে থাকে তাইলে RS ইকুয়ালস টু কি হবে? RS ইকুয়ালস টু হবে R1 প্লাস R2 প্লাস R3। দেখা যাচ্ছে না? একটু চাপিয়ে দেই। ও বুঝতে পেরেছি। সো এই হচ্ছে রোধগুলো যখন কিভাবে থাকবে, রোধগুলা যখন হচ্ছে সবাই সিরিজে থাকবে। সিরিজ কিভাবে বুঝবো? এক হাত দিয়ে পরস্পরকে ধরে রাখবে, R2 প্লাস R3 এভাবে লিখে দেয়। আচ্ছা, আর যদি এরকম হয়, মনে করি এই হচ্ছে একটা রোধ R1, এর নিচে আরেকটা রোধ R2, এর নিচে আরেকটা রোধ R3, এবং এদের প্রত্যেকের সাথে কানেক্টেড হচ্ছে একটা ব্যাটারি। এদের প্রত্যেকের সাথে কানেক্টেড কি আছে? একটা ব্যাটারি। তাহলে আপনি খেয়াল করেন এই যে R1 R2 এবং R3 আছে, এই যে R1 R2 এবং R3 আছে, এরা সবাই দেখেন এক হাত দিয়ে পরস্পরকে ধরে আছে। R1 R2 R3 ইভেন ব্যাটারি, এরা সবাই এক হাত দিয়ে পরস্পরকে ধরে আছে। আবার ওই পাশে খেয়াল করেন, ওই পাশে R1 আছে, R2 আছে, R3 আছে। সো এই R1 R2 R3 পরস্পরকে কি করছে? পরস্পরকে এক হাত দিয়ে ধরে আছে। সো রোধগুলা পরস্পরকে দুই হাতে ধরে আছে না দুই পাশে? এই R1 দুই হাতে R2 কে ধরছে, আবার R2 দুই হাতে R3 কে ধরছে, R3 দুই হাতে R2 কে ধরছে। সবাই সবাইকে দুই হাতে ধরা, যে এই পাশেও এক বন্ধুকে ধরছেন আপনি, এই পাশেও এক বন্ধুকে ধরছেন, রোধগুলাকে বন্ধু হিসেবে চিন্তা করেন আর কি। তো এই রোধগুলা পরস্পরকে দুই হাত দিয়ে ধরে আছে। তো এখানে রোধগুলা সবাই কিভাবে আছে? এখানে রোধগুলা সবাই সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকলে আমরা কি লিখতে পারি? সমান্তরালে থাকলে আমরা লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই R প্যারালাল সমান হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এই হচ্ছে রোধের সিরিজ প্যারালাল কম্বিনেশন। এইটা কি? এইটা হচ্ছে প্যারালেল বা সমান্তরাল। ঠিক আছে, তো আমরা কিছু সার্কিট সলভ করব, আর এর বাইরে কিছু ইনফরমেটিভ জিনিসপত্রও আছে, সেগুলো আমরা প্রয়োজন মতো দেখে নিব। ওকে, চলেন আমরা যাত্রা শুরু করি। এই প্রতীকটির নাম কি? এই প্রতীকটির নাম আমি বলবো কি। এই প্রতীকটির নাম কি? এই প্রতীকটির নাম হচ্ছে কি। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে চাবি। এবং আরো স্পেসিফিকলি বললে এটা কি? এটা হচ্ছে একমুখী সুইচ। চাবি বা সুইচ, একমুখী সুইচ। দ্বিমুখী সুইচ আবার কিরকম থাকে? দ্বিমুখী সুইচ থাকে হচ্ছে এই, আবার এইখানে থাকে হচ্ছে এই। এইটা কি? এইটা হচ্ছে দ্বিমুখী সুইচ। এটা কি? এটা হচ্ছে একমুখী সুইচ। তো এটা হচ্ছে একমুখী সুইচ, বাকি আর কোনো কিছু না। ঠিক আছে, আচ্ছা, এই প্রতীকটির নাম কি? এই প্রতীকটির নাম হচ্ছে দ্বিমুখী সুইচ। এই যে যেটা বলতেছিলাম, এই প্রতীকটার নাম কি? এই প্রতীকটার নাম হচ্ছে দ্বিমুখী সুইচ।
আচ্ছা, বাসা বাড়িতে জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ কত? জীবন্ত তার, ভাই এই টার্ম আমি জীবনে প্রথম দেখছি ভাই, অদ্ভুত অদ্ভুত। মানে তোদের ক্লাসে না আসলে একটা জ্ঞান থেকে আমি বঞ্চিত হতাম। জীবন্ত তার, আশা করি 220 ভোল্ট, দেখা যাক জীবন্ত থাকি কিনা। ইয়েস বলতে বলতে 220 ভোল্ট। আচ্ছা, বৈদ্যুতিক হিটারের জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ প্রয়োজন? সো খেয়াল করেন, দিস ইজ ওয়ান দ্যাট থিং। বৈদ্যুতিক পুরা কোয়েশ্চেনটাই, এই পুরা কোয়েশ্চেনটাই দেখো তোমার কিন্তু একটা ইনফরমেশন প্রসেস করে তোমার দেওয়া লাগতেছে। সো তোমার একটু নলেজ থাকা লাগবে। সো বৈদ্যুতিক হিটারের জন্য কি করা লাগতেছে? 15 এম্পিয়ার এখানে বলা আছে। আচ্ছা, ফ্যানে ব্যবহৃত ফিউজের মান কত? আবারও ইনফরমেশন খেয়াল করো, 10 এম্পিয়ার। আচ্ছা, 1 ওয়াট ঘন্টা কত জুলের সমান? এইটা আমরা পারি। সো 1 ওয়াট ঘন্টা, তো এই ওয়াট ঘন্টার ব্যাপারটা আপনারা জানেন আশা করি। যে আমরা কি জানি? আমরা জানি বৈদ্যুতিক ক্ষমতা P সমান হচ্ছে W ডিভাইডেড বাই T, বা এইখান থেকে W সমান কি? W সমান হচ্ছে P ইন্টু T। তাহলে এই যে P আছে, Pটা কি? ক্ষমতা। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর এইটা কি? সেকেন্ড। টিটা কোথায় আছে? টিটা আছে হচ্ছে সেকেন্ডে। তো এখন আমাকে 1 ওয়াট, তাইলে ওয়াট ঠিক রাখছে, কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে ঘন্টা। কি দিতে বলছে? ঘন্টা। তো এখানে কি আছে? এখানে আছে হচ্ছে সেকেন্ড। তো ওয়াট আওয়ার যদি আমাকে বলে, তার মানে এইখান থেকে আসেন, আমি যদি বলি ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার, আর কাজের একক তো আমরা জানি। কাজের একক কি? কাজের একক হচ্ছে জাতীয় একক জুল। কাজের একক হচ্ছে জুল। তাহলে ওয়াট আওয়ার যদি হয়, তাহলে এটা কিসের একক? এটা হচ্ছে পিটি এর একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এবং সময়ের, সরি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর সময়ের একক হচ্ছে আওয়ার। তাহলে ওয়াটকে আপনি ওয়াটই রাখেন, ওয়াটকে আপনি ওয়াটই রাখেন, আওয়ারকে আপনি কি করতে চান? সেকেন্ডে নিতে চান। তাহলে ওয়াট ইন্টু আওয়ার থেকে সেকেন্ডে নিবেন। তার মানে কি? 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। 1 ঘন্টা না বাবু, 1 ঘন্টায় কি হচ্ছে? 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তাহলে কত? 3600। তাহলে ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, তার মানে কি হবে? ওয়াট সেকেন্ড ইন্টু 3600। ওয়াট সেকেন্ড মানে কি? জুল। দ্যাট মিনস হচ্ছে 3600 জুল। তাহলে কত আসছে? 3600 জুল। 3600 জুল। ওরে কত টেকনিক্যালিটি খাটাইছে। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে বুঝছি? এই যে 3600, এই 3600কে চাইলে কি লেখা যায়? 3.6 ইন্টু 10 কিউব জুল, 3.6। তাহলে এখানে আপনি পয়েন্ট দিচ্ছেন, এখানে আপনি পয়েন্ট দিচ্ছেন। তাহলে কয় ঘর আগে পয়েন্ট দিচ্ছেন? 3 ঘর আগে পয়েন্ট দিচ্ছেন। তাহলে 3 ঘর আগে যদি পয়েন্ট দেন, 3 ঘর আগে পয়েন্ট দিলে ইন্টু 10 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং মেথডে এইভাবে হচ্ছে এককগুলাকে লিখি। তো আশা করি বুঝতে পেরেছেন। এই আচ্ছা, এটা কিলোওয়াট ঘন্টা বাইর করতে চেয়েছিল, বাট এটা ওয়াট ঘন্টা। সো ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। সো এইটা 3600ই হবে। 3.6 এটা আসলে ভুল বলেছে। 3.6 এটা আসলে ভুল বলেছে। এইটা হচ্ছে 3.6 ইন্টু 10 কিউব। আচ্ছা, এরপরে কি বলছে? 60 ওয়াটের এটা ক্ষমতা দিয়ে দেওয়া আছে একটি বাল্ব 5 ঘন্টা জ্বললে, এটা হচ্ছে টি এর মান দেওয়া আছে। তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে 5 আওয়ার। দ্যাট মিনস হচ্ছে 5 ইন্টু 3600 সেকেন্ড। তাহলে এইখান থেকে কত জানি আসবে? 1,80,000 বোধ হয়। দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 3600 ইন্টু 5, 18,000, 1,80,000। কত বড় স্বপ্ন! হ্যাঁ, সেটা কথায় শুয়েই তো লাখ টাকার স্বপ্ন দেখতে হবে। 18,000। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 18,000 সেকেন্ড। আর এখানে পি এর ভ্যালু হচ্ছে 60 ওয়াট। পি এর ভ্যালু হচ্ছে 60 ওয়াট। কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ক্ষয় হবে? ডব্লিউ সমান পি ইন্টু টি। দ্যাট মিনস 60 ইন্টু 18-র পরে 3টা শূন্য, একক আসবে হচ্ছে জুলে রাখতে বলে নাই, সবগুলা বলছে ওয়াট ঘন্টায় রাখতে। অদ্ভুত, জুলে রাখতে বলেই নাই আমাকে, সবগুলা কোথায় রাখতে বলছে? আমি একক না দেখে। দেখেন, এই যে একটা জিনিস, আমি যেটা আমার নর্মাল ট্রেটে আছে, আমি সবকিছুকে এমকেসি নিয়ে যাই, মিটার, কেজি, সেকেন্ডে নিয়ে যাই। কিন্তু এখানে তুমি দেখো, এখানে তোমার একক সবগুলা দেওয়া আছে ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা। তাহলে সময়টা ঘন্টাতেই থাকুক না বাবু।
সময়টা ঘন্টাতেই থাকুক, এটা আমার করার দরকার নাই। আর ক্ষমতাটা কোথায় আছে? ক্ষমতাটা আছে হচ্ছে ওয়াটে। তাহলে আমি কি বলতে পারবো? W সমান P ইন্টু টি, দ্যাট মিনস 60 ইন্টু 5, এইটা হচ্ছে ওয়াট আওয়ার। দ্যাট মিনস এইখান থেকে 5 6 হচ্ছে 30, 0 ওয়াট আওয়ার। 300 ওয়াট আওয়ার, 300 ওয়াট ঘন্টা, বুঝি 300 ওয়াট ঘন্টা। ওকে, এরপরে কি বলছে? আচ্ছা 60 ওয়াটের একটি বাল্ব, আচ্ছা ইউনিটের কথা বলছে, ফাইন। 60 ওয়াটের একটি বাল্ব, তাহলে এটা পি এর মান দেওয়া আছে, 5 ঘন্টা জ্বললে এটা টি এর মান দেওয়া আছে। কি পরিমাণ? আচ্ছা এই যে বিদ্যুতের পরিমাণ, তো এইটাকে যদি আমি ইউনিট আকারে প্রকাশ করতে চাই, ইউনিট, তো এইটা আপনারা কতদূর জানেন? আমি জাস্ট 2 লাইনে আপনাদেরকে একটু বলে দিই, আপনারা নিশ্চয়ই জানবেন। সেইটা হচ্ছে বিদ্যুৎ বিলের জন্য বা বিদ্যুতের খরচ, বিদ্যুতের ব্যবহার, আপনারা এইটা বাসায় কথা বললেই, বা যারা হচ্ছে কারেন্টের বিল সম্পর্কে একটু আইডিয়া আছে, যারা আসলে একটু বৈষয়িক, যারা বাপ মায়ের সাথে বা বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলেন, তারা জানবে যে আপনার বাসায় এই মাসে হয়তো, মানে আপনি তো একটা কারেন্ট খরচ করছেন, ফ্যান, লাইট, মানে ফ্রিজ, যা যা কিছু আছে, এই সব কিছু দিয়ে আপনি একটা কারেন্ট খরচ করছেন না? তো এই কারেন্ট খরচের পরিমাণটা একটা ইউনিটে দেওয়া হয়, ইউনিট। তো এই যে বিদ্যুতের খরচ, এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে ইউনিট, বা এইটার আরেকটা নাম আছে, এইটাকে বলে হচ্ছে বিওটি। এই বিওটা কি? বিওটি হচ্ছে বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে এটা বিদ্যুৎ বিলের ইউনিট। তো এই ইউনিট বললে তো আর আমি বুঝি না, তো এই ইউনিট বলতে আমি কি বুঝবো? বিদ্যুৎ বিলের ইউনিট বলতে আমি বুঝবো হচ্ছে ব্যয়িত শক্তির একক, ব্যয়িত শক্তি। আমরা তো একটা ব্যয়িত শক্তি বাইর করছি এতক্ষণ, তাই না? কাজের মান বের করছি, মনে রাখবেন কাজ আসলে ব্যয়িত শক্তি। সো এই ব্যয়িত শক্তির এককটা কি হবে? ব্যয়িত শক্তির এককটা হবে কিলোওয়াট আওয়ার। ব্যয়িত শক্তির এককটা কি হবে? ব্যয়িত শক্তির এককটা হবে হচ্ছে কিলোওয়াট আওয়ার। সো নর্মালি যদি তোমার পি এর একক দেওয়া থাকে ওয়াট এককে, আর সময়ের একক আওয়ার এককেই যদি দেওয়া থাকে, তাহলে এই ওয়াটকে তুমি কি করবা? এই ওয়াটকে তুমি 1000 দিয়ে ভাগ করবা। সো 1000 দিয়ে ভাগ করলে ও কোথায় চলে যাবে? ও চলে যাবে হচ্ছে কিলোওয়াট। ও কোথায় চলে যাবে? ও চলে যাবে হচ্ছে কিলোওয়াট। আর ঘন্টা কোথায় আছে? ঘন্টা আছে আওয়ার। সো এই কিলোওয়াট আওয়ার, এইটা কি? এটা হচ্ছে আমার বোর্ড অফ ট্রেড ইউনিট, বা ব্যবহৃত বিদ্যুতের ইউনিটের পরিমাণ। আচ্ছা তাহলে খেয়াল করি, 60 ওয়াটের একটা বাল্ব 5 ঘন্টা জ্বালাইলে, তাহলে ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে পিটি। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম 300 ওয়াট আওয়ার। এটা হচ্ছে 300 ওয়াট আওয়ার। তো 300 ওয়াট আওয়ার হইলে আসলে হবে না। কারেক্ট অ্যান্সার এখানে হালকা করে নাই বলে আমার মনে হচ্ছে। কি করছে এখানে বসেরা আমি জানি না। 60 ওয়াটের একটা বাল্ব 5 ঘন্টা জ্বালাইলে ডব্লিউ সমান পিটি, আই হ্যাভ নো আইডিয়া। তো এই ওয়াটটাকে আমার কি করা লাগবে? এই ওয়াটটাকে আমার কিলোওয়াট করা লাগবে। সো আমি কিলোওয়াট কিভাবে বানাবো? এইটাকে আমি 1000 দিয়ে ভাগ করব, জিনিসটা চলে যাবে হচ্ছে কিলোওয়াটে। সো তোমরা একটু, আমি একটু কনফিউজ হয়ে গেছি কেন আসলে এরকম হয়েছে আমি জানি না। সো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবা যে আমাদের অঙ্ক আসলে ঠিক আছে কিনা। তোমরা অনেক ব্রিলিয়ান্ট মানুষজন নিশ্চয়ই এই ক্লাসটা দেখতেছো। সো প্লিজ আমাকে কনফিউশন থেকে মুক্ত করবা যে ভাই আসলে ওই যে এই লাইনে এই চিপা দিয়ে আপনি এটা ভুল করছিলেন, আরে এই জন্যই তুই এ প্লাস পাবি, এই জন্যই তোর এ প্লাস পাওয়া দরকার। বাট রাইট এট দিস মোমেন্ট আমি যেটা বুঝতেছি যে 60 ওয়াটের একটা বাল্ব দিয়ে দেওয়া আছে, সেইটা 5 ঘন্টা জ্বলছে, সেটাও খুব ভালো কথা। সো ওয়াট আওয়ার বের করছি, ওয়াটকে কিলোওয়াটে নিব। সো 1000 দিয়ে আমার ভাগ করা লাগে। হ্যাঁ, আমার কি করা লাগে? আমার বেসিক্যালি 1000 দিয়ে ভাগ করা লাগে। সো 1000 দিয়ে ভাগ করলে এইটা আসে হচ্ছে 0.3, এটা আসে হচ্ছে 0.3 কিলোওয়াট আওয়ার। সো 0.3 কিলোওয়াট আওয়ার, এইটা আমি আসলে কোথাও দেখতে পাইতেছি না, সবই আল্লাহর ইচ্ছা। 7.2 ইউনিট, 7.2 ইউনিট, নিতান্তই একটি আধ্যাত্মিক বিষয়, নিতান্তই একটা আধ্যাত্মিক বিষয়। আই ডোন্ট নো হাউ হাউ হাউ
প্লিজ আমাকে একটু কনফিউশনে তোমরা মুক্ত করো। হ্যাঁ, মানে যে ভাই এই যে এইটা হচ্ছে আসলে ঘের হয়েছিল, ঘের, আপনি এই ঘেরটা ধরতে পারেন নাই, ঠিক আছে? কেন? কারণ আমি জেনারেল সায়েন্স পড়ি নাই। তার মানে কি আমি জেনারেল সায়েন্স পারবো না নাকি? অদ্ভুত। কমেন্টে জানাইস, বাট আই স্ট্রংলি বিলিভ যে আমাদের এটা ঠিক আছে। কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? সো আমরা ওয়াট আওয়ার বের করতে চাইছি। সো 300 তো আসেই। সো 300 থেকে 7.2 তে কেমনে যায়? 300 ডিভাইড বাই 7.2, নো অপশন। 125/3, জানি না। ওকে, কি বলছে? এনাম ভাইয়ের বাসায়। আই লাভ এনাম ভাই, এবং এনাম ভাইকে এই অঙ্কের মধ্যে পেয়ে আমাদের চাইতে বেশি খুশি এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বাচ্চাটি হবে না। আচ্ছা, কি বলছে? এনাম ভাইয়ের বাসায় 60 ওয়াটের 6টি বাল্ব, তাহলে 6টা বাল্বের কথা বলা আছে, ইম্পর্টেন্ট কথা। দৈনিক 6 ঘন্টা করে চললে, দৈনিক, তার মানে টি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6 ঘন্টা। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ, প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ বলে দিছে 6 টাকা। লর্ডস অফ 6, সব 6 এর ছড়াছড়ি। কেন? কারণ আমি 06 ব্যাচ, তাই 6 দিনে, আবার দেখো না, 6 দিনে এনামুল ভাইয়ের বাসায় বিদ্যুৎ বিল কত টাকা হবে? আচ্ছা, সো আমরা আগে বের করি হচ্ছে ইউনিট বা ব্যবহৃত শক্তি। আমরা আগে কি করব? আমরা আগে বের করব হচ্ছে ব্যবহৃত শক্তির ইউনিট। তো এই ব্যবহৃত শক্তির ইউনিটটা কি আসবে? ব্যবহৃত শক্তির ইউনিটটা আসবে হচ্ছে, ব্যবহৃত শক্তির ইউনিটটা আসবে হচ্ছে 60 ওয়াটের বাল্ব। আসো দেখি কয়টা বাল্ব? 6টা বাল্ব। দৈনিক কতক্ষণ ধরে চলতেছে? 6 ঘন্টা ধরে চলতেছে। আচ্ছা, বিদ্যুৎ বিল বাদ দিলাম। কয়দিন চলছে? 6 দিন চলছে। ইনটু কত? 6 দিন। তাহলে এইটুকু সময়ের ভিতরে বসে শক্তি যে ব্যবহার করছে, এইটারে আমি কোন এককে প্রকাশ করছি? এইটাকে আমি প্রকাশ করছি ওয়াট আওয়ার। এটাকে আমি প্রকাশ করছি ওয়াট আওয়ার এককে। তো এটাকে যদি আমি ওয়াট আওয়ার এককে প্রকাশ করি, তাহলে 60 × 6 × 6 × 6 করলে আসে হচ্ছে 12,960। তো এইটা আসছে কি? এটা আসছে হচ্ছে 12,960। এইটা আসছে হচ্ছে ওয়াট আওয়ার। আচ্ছা, সো আমার ওয়াট দরকার নাই, আমার ইউনিট যখনই বাইর করতে বলবে, যখনই আমাকে বিদ্যুৎ বিলের ইউনিট বাইর করতে বলবে, ইউনিটের জন্য মনে রাখেন ইউনিট কি হবে? ইউনিট হবে হচ্ছে কিলোওয়াট আওয়ার। সো এই যে ইউনিট আছে কিলোওয়াট আওয়ার, সো এই কিলোওয়াটে নেওয়ার জন্য এটাকে কি করব? 1000 দিয়ে ভাগ করব। লাগাও 1000 দিয়ে ভাগ, তাহলে কি আসবে? 12 দশমিক, এখানে কেন দশমিক দিচ্ছেন? সো এইটা আসবে হচ্ছে 12.96 কিলোওয়াট আওয়ার। সো 12.96 কিলোওয়াট আওয়ার মানে কি? 12.96 কিলোওয়াট আওয়ার মানে 12.96 ইউনিট। তাহলে 12.96 ইউনিট যদি কি হয়? 12.96 ইউনিট যদি হয় ব্যবহৃত বিদ্যুতের ইউনিটের পরিমাণ, যে এই 13 ইউনিটের মতো বিদ্যুৎ আমার বসের বাসায় খরচ হয়েছে। তো আমরা এখন এখান থেকে কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই যে বসের বাসায় কারেন্টের বিল কত আসছে। তো 1 ইউনিট বিদ্যুতের খরচ কত? 1 ইউনিট বিদ্যুতের খরচ হচ্ছে 6 টাকা। সো মোট বিল কত আসবে? মোট বিল আসবে হচ্ছে 12.96 × 6 টাকা। দ্যাট মিনস এইখান থেকে আসবে হচ্ছে 13, 3 13 39, 39 দুগুণে হচ্ছে 60, 78, 78-এর একটু কম, 77.76। দেখা যাক, 12.96 × 6 করলে আসে হচ্ছে 77.76, 77.76 টাকা। এরম ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনি দেখেন যে আপনার বাসায় কারেন্টের বিল কত কম আসছে, আপনার তো এই খুশিতেও আমাদেরকে একটা ছোটখাটো সিঙ্গারা, সমোসা, ফুচকা, এরম ভাই সদয় দৃষ্টি দিবেন। অ্যান্সার কত আসছে? 77.76 টাকা। বুঝতে পারছি? ওকে, সো এইভাবে আসলে কারেন্টের বিল আমাদের বাসা বাড়িতে মানে আমরা ইউজের উপরে আমাদের বিল আসে। এটা ওয়াবদা, ডেস্কো, তারপরে আরো আছে ডিপিডিসি, এরা সবাই হচ্ছে বিলগুলা হিসাব করে আমাদের টাকা টুকা খায়। 12.96 টাকা। যা ইচ্ছা তাই করছে আসলে এখানে, মানে যা ইচ্ছা তাই করছে, লিটারালি যা ইচ্ছা তাই করছে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তারপর আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ফর এনি কনফিউশন প্লিজ কমেন্ট, ফর এনি কনফিউশন কমেন্ট করেন।
ইউটিউবে কমেন্ট করেন, আমি দেখবো ইনশাল্লাহ। আমার ভিডিওগুলোর নিচে আমি ইনশাল্লাহ অ্যাক্টিভ আছি, যে কোনো কমেন্টে আমি আপনার রিপ্লাই দিব। আমারও ভুল হইতে পারে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভাত খায়। ওকে, কি বলছে? নিচের চিত্রটি লক্ষ্য করো, প্রশ্নের উত্তর দাও। বর্তনী দেখা যাচ্ছে কোথায়? ও মাই গড, ওয়ার ইজ দ্য সার্কিট, ওয়ার ইজ দ্য সার্কিট বেবি, ওয়ার ইজ দ্য সার্কিট? সো এইটা হচ্ছে আসলে 100 ওয়াট, এইটা হচ্ছে আসলে 68 ওয়াট, এইটা হচ্ছে আসলে 60 ওয়াট। আচ্ছা, বর্তনীটা দৈনিক 8 ঘন্টা করে বাতি জ্বালালে 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? তো ভিন্ন ভিন্ন ক্ষমতার 3টা দেওয়া আছে। গুড, ভালো কথা। সো এইখান থেকে আমাদেরকে বলছে কত খরচ হবে, ওই W সমান পিটি দিয়ে আমরা করব, W সমান পিটি দিয়ে আমরা করব। সো কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে এটা বাইর করতে বলছে। এটা জাস্ট একটু নিজেরা মিলাই দেখেন, আমি অ্যান্সারের উপর ভরসা পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে আমরা একটু দেখি। আচ্ছা, এই সার্কিটটা বরং, মানে ওই সার্কিটগুলো দেখাই যাচ্ছিল না, আই এম সরি। সো এইটা বরং আমার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এখানে দেখেন, এ বাড়িটি দৈনিক এ বাড়িটি দৈনিক 5 ঘন্টা জ্বালালে মাসে কত ইউনিট, এ বাড়িটি না এ বাতিটি, হোয়াট, আমি আসলে বুঝি নাই, সরি, মাফ করে দেন। সো এইটা এ বাতির কথা বলছে বোধহয়, এইটা বোধহয় এ বাতির কথা বলেছে। সো এ বাতিটির কথা যদি বলে, সো এ বাতির দেখেন ক্ষমতা দিয়ে দেওয়া আছে হচ্ছে 100 ওয়াট। সো এইটা হচ্ছে পাওয়ার অফ এ, দৈনিক হচ্ছে 5 ঘন্টা করে জ্বালালে মাসে, সো মাস মানে কি? মাস মানে হচ্ছে 30 ডেজ, মাস মানে হচ্ছে 30 ডেজ। তাহলে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? আবারও ইউনিট বাইর করতে বলছে, এরা ইউনিটগুলো সব ভুল করে রাখছে। W সমান পিটি, তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 100 ওয়াট ইন্টু দৈনিক 5 ঘন্টা করে জ্বালালে, তাইলে 5 ঘন্টা মাসে কয় দিন? মাসে হচ্ছে 30 দিন। সো এইটা আসবে কোথায়? এই, আচ্ছা এটা আগে হিসাব করি, তাহলে এটা কত? শূন্য কয়টা? শূন্য হচ্ছে 1 2 3, 3 5 কত? 15, 15,000। এইটা হচ্ছে ওয়াট আওয়ার। এটাকে কোথায় নিব? ইউনিটে নিব, 1000 দিয়ে ভাগ করব। সো 15 ইউনিট আসবে, 15 ইউনিট আসবে, 15 ইউনিট, 15 ইউনিট হচ্ছে অ্যান্সার। বুঝি? আচ্ছা, উল্টাপাল্টা যে অ্যান্সার দেয়নি, আমার মাথা ঠান্ডা রয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, বি ও সি পুরোপুরি ভোল্টেজ পাবে না, হ্যাঁ ঠিক আছে। এ বন্ধ হলে সি জ্বলবে না, সি বন্ধ হলে, সি বন্ধ হলে এও বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। 3 নাম্বারটা সঠিক, বি ও সি পুরোপুরি ভোল্টেজ পাবে না, এটাকেও সঠিক বলতে পারি, কারণ এগুলো সবগুলো সিরিজে আছে। এ বন্ধ হলে সি জ্বলবে না, এ বন্ধ হলে সি জ্বলবে না। সো নিচের কোনটি সঠিক? 1 ও 3 মারো, নিচের কোন সঠিক? 1 ও 3 হচ্ছে সঠিক, ঠিক আছে। আচ্ছা, ধ্বংস, এগুলো বেসিক্যালি হালকা কেমিস্ট্রির দিকে চলে গেছে। সো চলেন আপনাদের সাথে সাথে আমি একটু হালকা কেমিস্ট্রি পড়ে আসি, রসায়ন, রসায়নের একটু ফান পার্ট নিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। দেখি কপার সালফেট, কপার সালফেট পানিতে দ্রবীভূত হইলে কোন আয়নে বিশ্লেষিত হয়? সো কপার বেসিক্যালি ধনাত্মক, সো এটা হচ্ছে কপার 2+, এবং এইখানে হচ্ছে SO4 2-, সো কপার সালফেট SO4 2-, Cu2+, SO4 2-, এটা এইভাবে লিখছে। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এরপরে কি বলছে? কোনটি রোধের প্রতীক? রোধের প্রতীক আসলে এইটা, রোধের প্রতীক আসলে এইটা। এইটা কি? এইটা হচ্ছে আমার রোধের প্রতীক। আর এই যে এইটা আছে, এইটা বেসিক্যালি হচ্ছে পরিবর্তনশীল রোধ। এইটাকে আমরা কি বলি? পরিবর্তনশীল রোধ, বা এইটাকে বলা হয় হচ্ছে রিওস্টেট। রিওস্টেটটা কি? রিওস্টেটটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, রোধের প্রতীক হচ্ছে ওইটা। একটি ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে? ব্যাটারি গঠন 3টি অংশ থাকে। আচ্ছা, দ্বারা কি বুঝায়? রোধ বুঝায়, স্থির রোধ বুঝায়, এটা দ্বারা স্থির রোধ বুঝায়। আচ্ছা, কোনটি ব্যাটারির প্রতীক? এইটা হচ্ছে, এইটা কি লিখছে? এইটাই মনে হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারির প্রতীক। তাহলে এইটা কিসের প্রতীক ভাই? এটা হচ্ছে কোষ, তড়িৎ কোষ, তড়িৎ কোষ, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই সোর্স, মাল্টিপল পাওয়ার সাপ্লাই সোর্স, ঠিক আছে। কোনটি সংযুক্ত তারের প্রতীক? এই যে এইটা সংযুক্ত তার,
এইটা হচ্ছে তারের সংযুক্তি, এই গেছে এই একটা তার নামছে, তো এইটা কি, এটা হচ্ছে তারের সংযোগ, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি চাবির প্রতীক, কি, এই হচ্ছে চাবির প্রতীক, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে কি বলছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে, সিলভারিং বলে। সো মুদ্রণ, রিপেয়ারিং, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ প্রলেপন, ঠিক আছে, অন্য একটা ধাতুর আমি প্রলেপ দিচ্ছি, সো এটাকে আমার মনে হয় তড়িৎ প্রলেপন বললে বোধহয় ভালো হতো, ঠিক আছে। আচ্ছা, সো নিচের কোনটি সঠিক আছে। এরপরে আমাদের এরকম বিভিন্ন ইনফরমেশনের কথা বলা আছে। আরো একবার আমাদের ব্যাক টু স্কুলের কথা বলে দেই। ব্যাক টু স্কুলের কথা এর আগেও যেটা বলছি, আপনাদের বার্ষিক পরীক্ষার পরে আপনারা একটা ভালো সময় হাতে পাবেন। সো এই সময়টা নানির বাড়ি দাদির বাড়ি ঘুরতে যেতে পারি, আমরা শীতকালের পিঠা পায়েস পুলি এইসব খাইতে পারি, সেই সাথে আমরা আমাদের টেকনিক্যাল নলেজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমরা আমাদের লাইফটাকে আরো ফ্লুয়েন্ট, স্পিডি এবং ভালোর দিকে, পজিটিভিটির দিকে, প্রোডাক্টিভিটির দিকে নিতে পারি, সেটার জন্য এআই ইউজ করা আমাদের জানতে হবে। সো ওইটার একটা বেসিক কোর্স আছে, প্র্যাকটিক্যাল এআই, আমাদের স্পোকেন ইংলিশের একটা কোর্স আছে। সো স্পোকেন ইংলিশের জন্য শুরুতে একবার বলছিলাম যে মানে আপনি আসলে যেই ভাষারই মানুষ হন না কেন, আপনি রংপুরের মানুষ হইলে আপনার ওই এলাকার ভাষা অসাম, খুলনার মানুষ হইলে ওই এলাকার মানুষের ভাষা অসাম, সিলেটের ভাষাটা চাইতে মিষ্টি ভাষা কিছু হইতেই পারে না। আর আমার যে চিটাঙ্গা ভাষা, খাস চিটাঙ্গা ভাষা, এর চাইতে অসাম কোনো ভাষা তো নাই দুনিয়াতে। বাট তারপরও আমি আসলে চিটাঙ্গা ভাষা, সিলেটি ভাষায় আমি আসলে হায়ার স্টাডিজে যেতে পারবো না। আমি এখন এটা ফরেন কোনো একটা মিটিংয়ে গেলাম বা কনফারেন্সে গেলাম, ওখানে আমার কমিউনিকেট করতে হবে ইংলিশে, স্পিচ দিতে হবে ইংলিশে, যেটা শাহির ভাই প্রায় দিয়ে থাকেন, ঠিক আছে। সো এই জন্য এই কোর্সগুলো আপনাদের দরকার, কোর্সগুলো আপনারা কানেক্টেড থাকেন, ব্যাক পেয়ে যাবেন। আর আমাদের ফিউচার বুকগুলো পেয়ে যাবেন হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 10 এর জন্য ব্যাক টু স্কুল প্রোগ্রামে। সো ব্যাক টু স্কুল প্রোগ্রামে অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করেন, দেরি করেন না। বার্ষিক পরীক্ষার পরেই আরো জোরে সোরে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট কি হয়েছে, লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হয়েছে, আমাদের মাঝখানে বেসিক্যালি একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে দুর্যোগের সাথে বসবাস। সো এইটা আমার একেবারেই পছন্দ হয় নাই, আমি খুবই নিতান্ত ক্ষুদ্র মানুষ, ঠিক আছে। হু এম আই, আমি এখন বোর্ড বইয়ের একটা চ্যাপ্টারের নাম পাল্টায় ফেলবো, বাট স্টিল চ্যাপ্টারটার নাম যদি দুর্যোগের সাথে বসবাস না হয়ে দুর্যোগের কারণ ও প্রতিকার, হোয়াট এভার বসবাস হচ্ছে, আমি বাসায় ঢুকলেই দুর্যোগ, আমি রাস্তায় নামতেছি শিখতে যাচ্ছি দুর্যোগ, আমি স্কুলে যাচ্ছি টেস্ট পরীক্ষা দিব, ফাইনাল পরীক্ষা দিব, দুর্যোগ, মানে এগুলাই তো। ভূমিকম্প হইতে পারে, জলোচ্ছ্বাস হইতে পারে, টর্নেডো হইতে পারে, লাইক বসবাস কেন ভাই, আছে পার্ট অফ লাইফ, উই ওয়ান্ট টু ওভারকাম ইট। তো এটার জন্য আমি আবারও আপনাকে বলে দিচ্ছি যে এই চ্যাপ্টারের ভিতরে কি আছে বাবু, এই চ্যাপ্টারের ভিতরে প্রচুর প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর ইনফরমেশন আছে। সো এই ইনফরমেশনগুলো A to Z খুব ভালো করে পড়েন, টেক্সট বই পড়েন, দাগানো বইয়ের PDF যদি আপনারা পড়েন আরো ভালো হয়। আমি চ্যাপ্টার MCQ নিয়ে জাস্ট একটা গো থ্রু আপনাকে দেখাই দিই। অনেকগুলো MCQ আছে, যে এখানে হচ্ছে ধরেন আপনার ওই সাইক্লোন কোথায় সৃষ্টি হবে, বা তারপরে হচ্ছে কোন প্রাকৃতিক দুর্যোগ যে কোনো স্থানেই সৃষ্টি হইতে পারে, এইটা আমি জানি, এটা বেসিক্যালি হচ্ছে টর্নেডো, এটা বেসিক্যালি টর্নেডো যে কোনো স্থানে সৃষ্টি হইতে পারে। এটা যে কোনো স্থান মানে কি, স্থলভাগেও সৃষ্টি হইতে পারে, আবার জলভাগেও সৃষ্টি হইতে পারে। সো এই ইনফরমেশনগুলো জানা থাকতে হবে, ইনফরমেশনগুলোর উপর আমাদের দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এই যে অ্যাসিড বৃষ্টির কারণে পানির পিএইচ এর মান কত হইলে মাছের ডিম নষ্ট হয়ে যায়, 5-এর উপরে গেলে বোধহয়, 5-এর উপরে গেলে মাছের ডিম নষ্ট হয়ে যায়। সো এরকম ইনফরমেশনগুলো আছে। সো গ্রিন হাউস গ্যাসের পরিবর্তন বৃদ্ধির জন্য কোনটা দায়ী, সো এই ইনফরমেশনগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, পড়তে হবে। সো যেহেতু ইনফরমেটিভ জিনিসপত্র, এইটা আমাদের আসলে আমি মনে করি খুবই একটা নন প্রোডাক্টিভ একটা জিনিস, যে আমি আপনাকে এখানে লাখ লাখ ইনফরমেশন সলভ করাইলাম, রাদার দ্যান এটা বেটার আপনি যেই 3-4টা চ্যাপ্টার ভিডিও লেকচারটা দেখছেন, এই চ্যাপ্টারগুলো দেখে আপনি যদি নিজের টেক্সট বুকের সাথে কানেকশন রেখে বা প্র্যাকটিস বুকটা আপনি যদি খুব ভালো করে সলভ করেন, বা সব চাইতে যেইটা বেটার, আপনি চলে যান হচ্ছে শিখো অ্যাপে, আপনি অ্যাপে চলে যান, এবং অ্যাপে চলে গিয়ে আমাদের একটা ফিচার আছে, যেই ফিচারটার নাম হচ্ছে বাবু প্র্যাকটিস কুইজ। তুমি যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করো, তুমি 3-4টা চ্যাপ্টার সিলেক্ট করো, ওই 3-4টা চ্যাপ্টারের উপরে তুমি 20টা কুইজ পরীক্ষা দিয়ে দাও। তো এই কুইজগুলো তুমি যদি পরীক্ষা দাও, তাহলে তুমি আসলে পারফেক্টলি বুঝবা যে আমার প্রিপারেশন কতটা ভালো হয়েছে,
কতটা আমি পারতেছি, আমি 20টার মধ্যে কি 18টা পারতেছি নাকি 20টার মধ্যে আমি 12টা পারতেছি। তাহলে আমি বুঝবো যে আমার এই চ্যাপ্টার আরো 2 ঘন্টা রিভিশন দেওয়া দরকার নাকি আধা ঘন্টা চোখ বুলাইলেই হবে। তো এই জিনিসগুলো আইডিয়া করার জন্য অ্যাপে চলে যান, অ্যাপে গিয়ে একটা প্র্যাকটিস কুইজ এক্সাম দিয়ে দেন, মাল্টিপল দিয়ে দেন, পরীক্ষা দেন। আপনি শিখর এনরোল করা স্টুডেন্ট হন বা না হন, আপনি প্র্যাকটিস কুইজে পার্টিসিপেট করতে পারবেন। দ্যাটস অল বাচ্চা লোক, আজকের মতো এই ক্লাসটা শেষ করছি এখানে। আশা করছি খুব দ্রুত ইনশাল্লাহ নতুন বছরে কোনো একটা লাইভ ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আর শিখবো জিতবো গ্রুপে কানেক্টেড থাকেন। স্টে এনার্জেটিক, স্টে পজিটিভ। ইনশাল্লাহ আমরা সুন্দর, স্বাচ্ছন্দ্যে ভরা, সফল, ভালো একটা লাইফ লিড করব। আসসালামু আলাইকুম।